ওকে, ঠিক আছে। তো এখন আমরা শুরু করি। তো ফার্স্টে আমাদের কোর প্র্যাকটিক্যাল নাম্বার 9। কোর প্র্যাকটিক্যাল নাম্বার 9 এর এখানে কাজটা কি, যে ইনভেস্টিগেটিং দ্য রিলেশনশিপ বিটুইন ফোর্স এক্সার্টেড অন অ্যান অবজেক্ট এন্ড ইটস চেঞ্জ ইন মোমেন্টাম। ঠিক আছে, যে একটা অবজেক্টের উপরে কতটুকু ফোর্স এক্সার্ট করতেছে এন্ড ওই ফোর্স এক্সারশনের জন্য কতটুকু মোমেন্টামের চেঞ্জ আসবে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট এর কথা হলো যে তোমার চেঞ্জ ইন মোমেন্টামের সাথে ফোর্সের রিলেশন কিসের সাথে, ইম্পালস। ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম ফর হুইচ দ্য ফোর্স ইজ এক্সার্টেড। সো এখন এখানের জন্য আমাদের কি কি লাগবে, ইকুইপমেন্ট যেগুলা লাগবে, হ্যাঙ্গিং ম্যাচ, মোশন সেন্সর, ডেটা লগর, ল্যাপটপ। মোশন সেন্সর, ডেটা লগর, ল্যাপটপ একসাথে কানেক্টেড থাকবে। দেন ট্রলি, স্ট্রিং, পুলি। তো এই হলো আমাদের সেটআপটা। তো এই সেটআপের মধ্যে কাজটা কি করব দেখো, এই যে আমরা স্লটেড ম্যাচ যে দিচ্ছি, স্লটেড ম্যাচের এখানের সাথে সবাই একটু এই ব্যাপারটা খুবই ভালো মতো নোটিস করো। এই যে আমাদের ট্রলিটা আছে, ট্রলির উপরে দেখছো কতগুলো স্লটেড ম্যাচ রাখা। আমাদের টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম ফিক্সড রাখা লাগবে। তো এখানের মধ্যে কাজটা কেমন, রে ভাই পাগলের মতো মেসেজ দিতেছে সবাই, আর্সেনাল ফ্যান গুলো পাগল হয়ে গেছে। মাত্র সিটি হারছে এদিক দিয়ে, পার্টি করতেছে, নক দিতেছে ধুম। ক্লাসের মধ্যে বলতেছিলাম যে আজকে টনি গোল দিয়ে দিচ্ছে, আজকে যদি জিতায় দেয় তাহলে কি হবে, কারণ খুশিতে মেসেজ দেওয়া শুরু করছে। ওকে, ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি হবে খেয়াল করো, যে জিনিসটা নোটিস করতে বলতেছে কি জিনিস, যে তোমার টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম আমাদের ফিক্স রাখা লাগবে। টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম বলতে কি বুঝাইতেছি, টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম বলতে বুঝাইতেছে যে ট্রলির উপরে যে ম্যাচ গুলা আছে এন্ড স্লটেড ম্যাচ যেগুলো আছে পুরাটা মিলায়ে হোল সিস্টেম একসাথে কিন্তু অ্যাসেলারেট করতেছে। তো আমরা কি করব, যখন নাকি আমরা স্লটেড ম্যাচের ভ্যালু বাড়াইতে চাবো, যে ওয়েট আমরা বেশি দিতে চাবো, এই যে আমাদের ইয়ের উপরে কার্সার কি দেখা যায় ইয়েতে, জুমে? জি ভাই। আচ্ছা, তো এই যে স্লটেড ম্যাচ গুলো, এই যে ট্রলির উপরে যে স্লটেড ম্যাচ আছে এখান থেকে একটা তুলে এখানে বসাবো। ঠিক আছে, তো তাহলে কি থাকতেছে, পুরা স্লটেড ম্যাচের পার্টটুকু যে আমরা এক্সট্রা যে স্লটেড ম্যাচটা দিতেছি, তো ওখানের মধ্যে কি হইতেছে, তোমার অ্যাসেলারেটিং ম্যাচের বা অ্যাসেলারেটিং অবজেক্টের ম্যাচটা কি থাকতেছে, ফিক্স থাকতেছে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। তো এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, বিকজ আমাদের ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং বডি আমাদের কনস্ট্যান্ট রাখা লাগবে, কন্ট্রোল ভেরিয়েবল হইতে হবে। এখানে আমরা চেঞ্জ করতেছিটা কি, আমরা চেঞ্জ করতেছি ফোর্স। ফোর্স চেঞ্জ করে আমরা দেখতে চাইতেছি কি মোমেন্টাম কেমনে চেঞ্জ হয়, বিকজ ফোর্সের সাথে মোমেন্টামের রিলেশনশিপ আমরা এখানে মেজার করব বা ডিটারমাইন করব। তো স্টেপস এন্ড মেজারমেন্ট কাজটা কি, সেট আপ দ্য অ্যাপারাটাস as shown above with a pulley fixed to a edge of the desk and a string passing over it, and with one end attached to a pulley and the other end to a hanging mass. অ্যাটাচ টু আ পুলি তো না, এটা হলো অ্যাটাচ টু দা ট্রলি হবে। ঠিক আছে, এটা অ্যাটাচ টু দা পুলি লিখা আছে, এই জায়গাটা একটু ঠিক করে এখানের মধ্যে লিখবা কি অ্যাটাচ টু দা ট্রলি, যে আমাদের পুরো স্ট্রিংটা একটা ট্রলির সাথে কানেক্টেড আর একটা কিসের সাথে কানেক্টেড, হ্যাঙ্গিং ম্যাচের সাথে কানেক্টেড। ঠিক আছে, ওকে। তো এখন বলতেছে এই যে আমাদের ফ্রিকশনের জন্য যে হালকা কোনো এফেক্ট হইতে পারে যাবে, যে ফ্রিকশনের ইফেক্টটা কি, যে আমাদের এই যে উডেন যে বেঞ্চের উপর দিয়ে ট্রলিটা যে মুভ করবে তার সাথে কি হইতে পারে, এরকম ফ্রিকশন হইতে পারে। তো তাহলে ফ্রিকশনের জন্য কি হবে, ফ্রিকশনের জন্য আমাদের
কত ফোর্সের জন্য কত অ্যাসেলারেশন পাইতেছি, ওইটাতে আমরা কি পাইতে পারি, একটু ভুল রিডিং পাইতে পারি। তো ফ্রিকশনের ইফেক্টটা যেন আমাদের নালিফাই হয়ে যায়, মানে জিরো হয়ে যায়, ওইটার জন্য আমরা কি করব, আমাদের এই বেঞ্চটাকে একটু টিল্ট করে রাখবো। তো টিল্ট করে রাখলে পরে লাভটা কি হবে, টিল্ট করে রাখলে পরে আমাদের ফ্রিকশনটা কম্পেনসেট হয়ে যাবে। যে কম্পেনসেশন অফ ফ্রিকশন, এটা আমরা ও লেভেলসে থাকতে সময় দেখাইছিলাম না দুইটা ওয়ে, একটা হলো টিল্টিং একটা বেঞ্চ বা টিল্টেড একটা সারফেস, আর না হলে পরে এয়ার ট্র্যাক। ঠিক আছে, এয়ার ট্র্যাক দিয়ে বা এরকম টিল্টেড আমাদের বেঞ্চ দিয়ে কেমন ভাবে ফ্রিকশন কম্পেনসেট করে, তো ওই কাজটা করবে। যে tilt the ramp slightly until the trolley just starts moving to compensate for what, to compensate for friction. Move the trolley further backwards until the mass hanger is closer to the pulley, যে একদম ম্যাচ হ্যাঙ্গারটা একদম পুলির কাছে পর্যন্ত আছে, ওখান থেকে দেন কি করব, তাকে নিচে নামতে দিব। ইট উইল ফল টু দ্য ফ্লোর অ্যাজ দ্য ট্রলি মুভস অন দ্য রানওয়ে, যে যত হ্যাঙ্গিং ম্যাচটা নিচে নামতেছে তত ট্রলিটা কি করবে, সামনে বাড়াবে। বলতেছে কি, পুট 10 গ্রাম, 10 গ্রাম ম্যাসেস, ঠিক আছে, 10টা 10 গ্রাম ম্যাস অন টপ অফ দ্য ট্রলি এন্ড সিকিউর দেম সো দ্যাট দে ডু নট স্লাইড অফ, যে ওরকম কোন একটা সুতা দিয়ে বা রশি দিয়ে আমরা কি করে রাখবো, পেঁচায় রাখবো। যেরকম ওই যে রাস্তাতে দেখো না, ইয়ে করে ভ্যানে করে কতগুলো ফার্নিচার নিয়ে যায়, ইয়ে নিয়ে যায়, ওরকম দড়ি দিয়ে আটকায় রাখে, তাহলে যেন সাইড দিয়ে না পড়ে যায়, ওরকম করে। তো বলতেছে রেকর্ড দা হ্যাঙ্গিং ম্যাস এম, যে হ্যাঙ্গিং ম্যাস কত দেওয়াতে, মানে অ্যাসেলারেটিং ফোর্স বা আমাদের স্লটেড ম্যাসের ওয়েট কত দেওয়াতে কতটুকু অ্যাসেলারেশন হচ্ছে, ওইটা আমরা বের করব। যে রিলিজ দা হ্যাঙ্গিং ম্যাস সো দ্যাট দা ট্রলি অ্যাসেলারেটস ফরওয়ার্ড, the laptop will record the final velocity and the time for the trolley to accelerate. Initial velocity জানি 0, ফাইনাল ভেলোসিটি মোশন সেন্সর থেকে পাইছি, টাইমটা আমরা ওখান থেকে পাইছি। সো এই দুটার থেকে আমরা কি বের করতে পারবো, এই দুটার থেকে আমরা বের করতে পারবো ইয়েটা কত, কি বলে, চেঞ্জ ইন মোমেন্টামটা কত। রিপিট প্রসিডিওর 3 টাইমস, যে একটা ভ্যালুর জন্য 3 বার রিপিট করব এন্ড এভারেজ করব। ঠিক আছে, সেম ওয়েট, যে সেম স্লটেড ম্যাচের জন্য রিডিং নিব কয়বার, 3 বার, দেন ওইটার এভারেজ করব। যে ওই যে আমরা ক্রিটিসাইজ করতে সময় কি করি, নিজেরা বলি যে নো ইন্ডিকেশন অফ রিপিট রিডিংস, তো আমরা নিজেরা কি করব, এক্সপেরিমেন্টের সময় বলে দিব যে আমরা রিপিট করতেছি। দেন ক্যালকুলেট দ্য মিন টাইম এন্ড ফাইনাল ভেলোসিটি। Transfer one of the 10 gram mass from the trolley to the hanger and repeat the procedure। যে যেটা বলছি, যে ট্রলির উপরে থাকে একটা ম্যাস নিয়ে এখন আমরা ম্যাস হ্যাঙ্গারে বসাইলাম, সো তাহলে টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম কি থাকতেছে, রাফিন, টোটাল ম্যাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম আমাদের ফিক্স থাকতেছে। তো বলতেছে রিপিট দিস প্রসেস মুভিং দ্য 1 10 গ্রাম ম্যাস এট আ টাইম। তো এরকম করে করে আমরা কি করতেছি, 10টা এরকম রিডিং নিলাম। দ্য লাস্ট রিডিং ইজ when all the masses are on the hanger। তো এখন এখানের মধ্যে কি, যে আমাদের ব্যাপারগুলো কি কি, যে কোন সিম্বলটা কি রিপ্রেজেন্ট করতেছে, এম হলো ম্যাস অন দা হ্যাঙ্গার, ক্যাপিটাল এম হলো টোটাল ম্যাস অফ দা অ্যাসেলারেটিং সিস্টেমে, যে ম্যাস অফ দা ট্রলি প্লাস ম্যাস অফ দা ম্যাস অন দা ট্রলি আর হ্যাঙ্গিং ম্যাস। ম্যাস অফ দা ট্রলি মানে ট্রলির নিজের ম্যাস, ম্যাস অন দা ট্রলি মানে ট্রলির উপরে যে 10টা 10 গ্রামের স্লটেড ম্যাস দিছি ওইটা, আর হ্যাঙ্গিং ম্যাস যে হ্যাঙ্গিং ওয়েট আমরা কত ঝুলাইতেছি বা স্লটেড ম্যাস আমরা কত দিতেছি ওইটা। টি হলো যতক্ষণ টাইম ধরে অ্যাসেলারেট করবে, ডেল্টা ভি হলো চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা পি হলো চেঞ্জ ইন মোমেন্টাম, আর আই তো ইম্পালস। সো এখন ক্যালকুলেশন এন্ড গ্রাফ কাজটা কি, ফর ইচ ভ্যালু অফ এম, মানে প্রত্যেকটা স্লটেড ম্যাসের ভ্যালুর জন্য আমরা চেঞ্জ ইন ভেলোসিটি বের করব। ইম্পালস ইকুয়াল টু ফোর্স ইনটু টাইম, চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম ইনটু চেঞ্জ ইন ভেলোসিটি, where F is the force acting on the trolley and T is the time for which the force acts and the trolley accelerates. In this case, the force acting is mg, which is the weight of the hanging mass. After substituting mg for F, যে ম্যাসের জায়গায় কি বলে F এর জায়গায় আমরা mg দিতে পারি, তো তাহলে ইম্পালস ইকুয়াল টু কি লেখা যায়, ইম্পালস ইকুয়াল টু লেখা যায় mg into t। ফর ইচ ভ্যালু অফ এম, প্রত্যেকবার জন্য ইম্পালস বের করব, দেন ইম্পালস ভার্সেস চেঞ্জ ইন ভেলোসিটি গ্রাফ আমরা আঁকাবো। ইম্পালস ভার্সেস চেঞ্জ ইন ভেলোসিটি গ্রাফ আঁকাইলে পরে আমাদের কি আসবে, তার গ্রেডিয়েন্ট আমাদেরকে দিবে টোটাল মাস অফ দ্য অ্যাসেলারেটিং সিস্টেম। ইফ দ্য গ্রাফ ইজ indeed a straight line through the origin, it would verify the impulse equation, যে আমাদের অ্যাকচুয়ালি কি হইতেছে,
চেঞ্জ ইন মোমেন্টামটা হলো চেঞ্জ ইন ভেলোসিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, যে আমাদের কতটুকু ফোর্সের জন্য কতটুকু অ্যাসেলারেশন হচ্ছে বা কতটুকু ফোর্সের জন্য মোমেন্টামের চেঞ্জ কতটুকু হইতেছে, ওই দুইটা জিনিস কি আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল আছে, এমন টাইপের ব্যাপার। অর তুমি এমন কাজ করতে পারো যে এখানে ইমপালস ভার্সাস চেঞ্জ ইন ভেলোসিটি গ্রাফ বলছে, তো তুমি ইভেন ইমপালস ভার্সাস ফোর্স গ্রাফ বা ইমপালস ভার্সাস টাইম গ্রাফ আঁকতে পারো, দেন দেখবা যে গ্রেডিয়েন্ট থেকে তোমার কি আসবে, গ্রেডিয়েন্ট থেকে দেখবা যে তুমি পাইতেছো, কি বলে, ফোর্স এর ভ্যালু পাইতেছো। বা ফোর্স ভার্সাস টাইম গ্রাফ আঁকবা, ফোর্স ভার্সাস টাইম গ্রাফ আঁকলে পরে তার গ্রেডিয়েন্ট থেকে তুমি কি পাবা, ইমপালস পাবা। ঠিক আছে, তো এরকম কয়েকটা ওয়েতে গ্রাফ দিয়ে কি করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে। সেফটি এন্ড প্রিকশনের কাজ কি, এই যে আমরা স্লটেড ম্যাচ নিয়ে যেহেতু কাজ করতেছি, ওগুলো আমাদের পায়ে এসে পড়তে পারে, তো আমাদের ফুট প্রোটেকশন নিতে হবে, যে ক্যাচ বক্স দিয়ে রাখবো নিচে, তো তাহলে যেন ওই স্লটেড ম্যাচ গুলা এসে আমাদের পায়ের উপরে না পড়ে। দেন ইউজ অ্যান এন্ড স্টপ টু প্রিভেন্ট দ্য ট্রলি ফলিং অফ দ্য ডেস্ক, যে একদম লাস্ট মাথায় এসে পুলির কাছাকাছি কোন একটা কি করে দিব আমরা, ব্লকিং অবজেক্ট রেখে দিব, তাহলে যেন ট্রলিটা পুলির ওই দিক দিয়ে উল্টায় না পড়ে যায়। দেন কোন লিকুইড টিকুইড এরকম ইলেকট্রনিক কম্পোনেন্টের থেকে দূরে রাখবো। মেক শিওর নো আদার অবজেক্টস আর অবস্ট্রাক্টিং দ্য মোশন অফ দ্য ট্রলি থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট, যে মাঝে দিয়ে যেন কোনো রকমের কি না থাকে, কোন রকমের যেন অবস্টেকল না থাকে। ঠিক আছে, কারণ বলতেছে কি, নোট, ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য mass of string is negligible when calculating total mass of the system, capital M. It is also assumed that the string is inextensible so that change in velocity of the hanging masses is the same as the change in velocity of the trolley, যে ট্রলির চেঞ্জ ইন ভেলোসিটি আর হ্যাঙ্গিং ম্যাসের চেঞ্জ ইন ভেলোসিটি সমান সমান হবে। এটা কখন হইতে পারে, যখন নাকি স্ট্রিংটা ইনএক্সটেন্সিবল হবে। যদি এক্সটেন্সিবল হয় তখন কি হইতো যাবে, যদি এক্সটেন্সিবল হয় তখন কি হইতো, হ্যাঙ্গিং ম্যাচটা আগে অ্যাসেলারেট করে নিচে পড়ে যেত, যে চুইংগামের মতো, যে চুইংগামের একটা এন্ডে তুমি যদি এরকম টান দাও দেখবা যে একটা এন্ড তুমি মুখে কামড় দিয়ে রাখছো, আর একটা এন্ড মনে করো তুমি হাত দিয়ে টাইনা এরকম লম্বা করতেছো, তখন দেখবা কি, যে এক সাইডে শুধু লম্বা হইতেছে, বিকজ এটা কি করতে পারে, এক্সটেন্ড করতে পারে। যদি ইনএক্সটেন্সিবল হইতো তখন কি হতো, টান দিলে পরে তুমি মুখে যে কামড় দিয়ে রাখছো ওই জায়গার মধ্যে একটা টান পড়তো। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে বলতেছে কি, the ramp is tilted until trolley is just on the point of moving to account for friction, because friction কি করতে পারে, ফ্রিকশন আমাদের কতটুকু ফোর্সে কতটুকু অ্যাসেলারেশন হয় এই ভ্যালুটাকে সে এফেক্ট করতে পারে। however we can use an air track instead of ramp, কিন্তু বলছিলাম যে এয়ার ট্র্যাক তো আমাদের অনেক এক্সপেন্সিভ, তো এরকম টিল্টেড বেঞ্চটাই কি আমাদের গরিবের এয়ার ট্র্যাক। ঠিক আছে, তো মুভিং দ্য masses from the trolley to the hanger make sure that the system ইজ অফ কনস্ট্যান্ট ম্যাস, যে আমাদের কনস্ট্যান্ট অ্যাসেলারেটিং ম্যাসটা যেন সেম থাকে আর কি। Considering energy of the trolley and energy of falling mass, conservation of energy can also be investigated using the same apparatus, যে ওরকম কত জিপি এর জন্য কত কাইনেটিক এনার্জি পাইতেছে ওই জিনিসটাও কি করা যাবে, সেম অ্যাপারেটাস দিয়ে বের করা যাবে। ডিসকার্ড আ রেজাল্ট ইফ দ্য ট্রলি ডাজ নট মুভ ইন আ স্ট্রেট লাইন, বিকজ সে অ্যাঙ্গেলে যাওয়া মানে কি, যে সেম ডিসটেন্স ট্রাভেল করতে তার সময়টা কি লাগবে, বেশি লাগবে। তো ওই সময় বাঁকা হয়ে গেলে পরে তখন তাকে দিয়ে আমরা কি করব না, বাঁকা হয়ে গেলে পরে তার জন্য আমরা কোনো রেজাল্টটা নিব না, অ্যানোমালি হিসেবে ডিসকার্ড করে দেব। দেন ইনস্ট্যান্ট অফ মোশন সেন্সর লাইট গেট ইউজ করা যেতে পারে। সো এইগুলা ছিল আমাদের প্র্যাকটিক্যাল নাম্বার 9। তো 9 নাম্বার কোর প্র্যাকটিক্যাল নিয়ে কারো কোনোটায় কনফিউশন আছে? ওকে, এখন নাম্বার 10। নাম্বার 10 এ কি বলতেছে, ইউজ আইসিটি টু অ্যানালাইজ কলিশন বিটুইন স্মল স্ফিয়ারস। তো দুইটা স্মল স্ফিয়ারের মধ্যে কলিশন অ্যানালাইজ করবা কি দিয়ে, আইসিটি দিয়ে, মানে ওই আমাদের মোশন সেন্সর, ডেটা লগার, লাইট গেট, ল্যাপটপ, এইসব। তো কাজটা কি, স্মল স্ফিয়ারস লাগবে, ডা, তাদের কলিশনের আমরা অ্যানালাইসিস করব, তো স্মল স্ফিয়ার তো লাগবেই। ইলেকট্রনিক ব্যালেন্স লাগবে, স্মল স্ফিয়ার গুলার ম্যাস কত এটা বের করতে। মিটার রুল লাগবে ডিসটেন্স মেজারমেন্টের কাজে। সেট স্কোয়ার এন্ড ভিডিও ক্যামেরা, যে ভিডিও করে আমরা দেখবো যে মোশনের কেমন কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে। এখানের মধ্যে কি বলতেছে, স্টেপস এন্ড মেজারমেন্টস, measure the mass m of the two identical spheres using mass balance and then place them on a level tabletop.
ঠিক আছে? তো এরকম একটা ফ্ল্যাট একটা টেবিলের উপরে কি করব, ম্যাস মেজার করব দুইটা আইডেন্টিক্যাল স্ফিয়ারের, যে দুইটা ম্যাস মেজার করে সেম পাইলাম, তো তখন তাদেরকে বসাবো। পজিশন 4 মিটার রুলার্স আর মিটার রুলস পারপেন্ডিকুলার টু ইচ আদার, যে এরকম একটা বক্স বানাইছে আর কি, যে একটা এরকম বর্ডার বানাইছে, চারটে এরকম মিটার রুল দিয়ে এমন একটা কি বানাইছে, বর্ডার বানাইছে। তো এখন দেখো কি করতেছে, এই যে এই জায়গা থেকে কার্সরটা খেয়াল করো, এখান থেকে একটা স্পিয়ার ছাড়বে, এটা এরকম স্লাইড করে নিচে নেমে এসে কি করবে, আরেকটা যা হিট করবে। তাই আরেকটা যা হিট করলে পরে আফটার কলিশন কাহিনীটা কি হইতেছে ওইটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবো। তো শুরুতে কলিশনের আগে এই স্পিয়ারটা কিসে আছে, এই স্পিয়ারটা আছে রেস্টে। ঠিক আছে? তো এই স্পিয়ারটা রেস্টে আছে, শুধু এই স্লাইড করে নামা স্পিয়ারটাই কি করবে, মোমেন্টাম ক্যারি করবে। কলিশন করার পরে তাদের কোন দিকে কে কেমন যাইতেছে ওই জিনিসটা আমরা ভিডিও করে রাখবো, দেন ওই ভিডিও ওয়াইজ আমরা কি করব, যেহেতু ভিডিও আছে তো তাহলে আমাদের একটা স্কেল আছে, এই যে মিটার রুল গুলাকে স্কেল হিসেবে ইউজ করব, তো তাহলে যেন আমরা কি করতে পারি, ওরকম রিডিং গুলা নিতে পারি। ঠিক আছে? তো কাজটা কি বলতেছে দেখো, position 4 meter rulers perpendicular to each other as shown in figure A using a set square. Position a video camera above the tabletop, তাহলে যেন এরকম bird's eye view পাই, যে টপ ভিউ পাই, and secure it with a stand and clamp and start recording. Roll one sphere towards stationary sphere and allow them to collide and roll. তো এরকম একটা স্পিয়ার ওরকম আমরা কি করলাম, ছেড়ে দিলাম, দেন ওটা এসে কি করতেছে, স্টেশনারিটার সাথে ধাক্কা খাইতেছে। স্টপ দ্য রেকর্ডিং when both the spheres comes to rest. তো কলিশনের পরে তারা যখন রেস্টে আসছে, তো তখন তাদেরকে কি করব, ভিডিওটা বন্ধ করবো আর কি। তো এখন কাজটা কি, go through each frame of the video and use the rulers to calculate the distance traveled and the time taken for each frame. ওটা তো আমরা ফ্রেম রেট থেকে জানি, এফপিএস কত ওইটা থেকে জানি। Calculate horizontal and vertical components or x and y component of the velocities. So total momentum before and after collision in x direction is equal to total momentum before and after collision, ওইটা y ডিরেকশনের জন্য কি হবে, সেম হবে। তো ইন্ডিভিজুয়ালি আমরা x ডিরেকশনের জন্য বিফোর এন্ড আফটার কলিশন মোমেন্টাম সেম নিব, ওইটা দিয়ে ক্যালকুলেশন করব। আফটার কলিশনের জন্য এরকম নিয়ে দেন কি করব, ক্যালকুলেশন করব। তো এখন এখানে কাজটা কি, ভেলোসিটি গুলা, ওই যে আমাদের ডিসটেন্স জানি, টাইম জানি, ফ্রেম বাই ফ্রেমের থেকে টাইম জানি, ডিসটেন্স জানি। তো তখন আমরা কি, এক্স ডিরেকশনে তার ভেলোসিটি কত, ওয়াই ডিরেকশনে তার ভেলোসিটি কত, এই দুইটা পাইলাম। তারপর রুট ওভার করে দিলে কি পেয়ে যাব, অ্যাকচুয়াল ভেলোসিটি পেয়ে যাব। এন্ড অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো কি হবে, টেন থেটা দিয়ে, ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট। তা আমি বলতেছে কি, এই যে হরাইজন্টাল প্লেনের জন্য বা এক্স ডিরেকশন কনসিডার করলে টোটাল মোমেন্টাম ইন এক্স ডিরেকশন বিফোর কলিশন ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম ইন এক্স ডিরেকশন আফটার কলিশন। ওয়াই কম্পোনেন্টের জন্য টোটাল মোমেন্টাম ইন ওয়াই ডিরেকশন বিফোর ইজ ইকুয়াল টু টোটাল মোমেন্টাম ইন ওয়াই ডিরেকশন আফটার। ঠিক আছে? তখন বলতেছে, নোট কি বলতেছে, অনলি লো এনার্জি কলিশনস আর ইউজড। বেশি হাই এনার্জি কলিশন হলে কি হবে, তখন বেশি জোরে ধাক্কা খায়, আমাদের যে বর্ডারটা আছে 4টা মিটার রুল দিয়ে যেরকম একটা জায়গা বানিয়েছে ওই জায়গা থেকে সে আরো দূরে সরে যাবে, তো তখন আমাদের ইনভেস্টিগেশনে সমস্যা হইতে পারে। দেন এত জোরে এসে কলিশন করলে পরে আমাদের কিছু হিট এন্ড সাউন্ড এনার্জি হিসেবে অনেক বেশি লস হয়ে যেতে পারে। তো বলতেছে কি, দেয়ার মাইট বি প্যারালাক্স এরর ফ্রম ক্যামেরা টু দা টেবল। তো তাহলে কলিশনটা কি হইতে পারে, মে হ্যাপেন বিটুইন ফ্রেম, যে এই জিনিসটা হলো সবচেয়ে জাউরা জিনিস। ঠিক আছে? যে আমরা তো ফ্রেম বাই ফ্রেম, মনে করো যে 30টা ফ্রেম নিতে পারি আমরা এক সেকেন্ডে, যে 30 এফপিএস ভিডিও করতেছি। তো 30 এফপিএস ভিডিও করতে সময় তো তখন হইলো কি, তুমি 5 নাম্বার ফ্রেম দেখতেছো, তখনও কলিশন হয় নাই, স্কিপ করে বা শিফট করে তুমি 6 নাম্বার ফ্রেমে গেলা, দেখলা যে কলিশন করে অলরেডি দূরেও গেছে গিয়া। তো তার মানে কি হয়েছে, 5 নাম্বার আর 6 নাম্বার ফ্রেমের মাঝামাঝি কোন একটা সময় তাদের ধাক্কাটা খাইছে। তো এক্স্যাক্টলি কোন সময় কলিশনটা হইলো তুমি এটা কি করতে পারলা না, বের করতে পারলা না। তো এটা একটা এরর হইতে পারে বা সমস্যা হইতে পারে। তো এই জিনিসটা যে দা কলিশন ইভেন্ট মে হ্যাপেন বিটুইন ফ্রেমস, যে দুইটা ফ্রেমের মাঝামাঝি কোন একটা আরবিট্রারি টাইমে কি হইছে, কলিশনটা হইছে। The spheres may not travel far enough to hit the second stationary sphere. তো এমন হইতে পারে স্লাইড করে এসে স্টেশনারি স্ফিয়ারের সাথে কলিশনই করলো না, তো তখন এটাকে আমরা কি করে দিব, ডিসকার্ড করে দিব।
এরপরে আর একটু বেশি তাড়াতাড়ি ছাড়বো বা বেশি স্পিডে ছাড়বো। বলতেছে ইট ক্যান বি হেল্পফুল টু প্র্যাকটিস ফিউ কলিশনস বিফোর মেকিং ফাইনাল রিডিং। তো প্রথমে কয়টা ট্রায়াল নিব, ট্রায়াল রিডিং নিয়ে বুঝবো যে আসলে কেমন কি হচ্ছে, দেন যে মেইন রিডিং গুলো নেওয়া শুরু করবো। যে আমাদের ওই রাফ টাইটার যেমন নেই, টাইট্রেশনের সময় প্রথমের টাইট্রেশনটা কি করে আমরা এরকম রাফ ভাবে নেই, তাহলে যেন আমাদের একটা আইডিয়া হয় যে কেমন ভাবে আসলে দিতে হবে, এইরকম ব্যাপার। তো বলতেছে দিস উইল হেল্প ইউ টু বিকাম ফ্যামিলিয়ার উইথ হাউ ফাস্ট টু রিলিজ দ্য স্পিয়ার। যে স্পিয়ারটাকে কেমন ভাবে ছাড়লে পরে ভালো হয়, ওই জিনিসটার একটা আইডিয়া হবে। ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট নিয়ে কারো কোনো কনফিউশন আছে? প্রভা তো নাই, প্রভা কোথায় গেল? রাফিন, জাবের, বুঝতে পারছো? এখানে বলটা সাইড দিয়ে পড়ে যাবে না বিফোর রিচিং দ্য স্টেশনারি বল? এটা সাইড দিয়ে পড়বে না, এখানের মধ্যে খেয়াল করো রাফিন, যে কাজটা কি, এই যে এটা এমনে পড়বে, এই যে এরকম, এরকম রুলারটা দিয়ে এমনে এসে পড়বে, দেন হেড অন এসে কলিশন করবে, নাহলে কোন একটা অ্যাঙ্গেলে কলিশন করবে। বুঝছো? আর সাইড দিয়ে পড়ে গেলে তো কোনো রিডিং নেওয়া হলো না, তো তখন ওইটা বাদ। হ্যাঁ, ফ্রেম রেট বাড়াই দিলে ওরকম মাঝের এটা কমানো যাবে, ইয়েস, বাট ওরকম ভালো এফপিএস ওয়ালা ক্যামেরাও নিতে হবে, ভিডিও ক্যামেরা নিতে হবে। তো তখনই চাই আইফোন নেওয়া লাগবে। বুঝছো? ওকে, তো তাহলে এটা গেল আমাদের 10 নম্বর। এরপরে 11 নম্বরে কি বলছে? ডিসপ্লে এন্ড অ্যানালাইজ পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ ক্যাপাসিটর অ্যাজ এ চার্জেস এন্ড ডিসচার্জেস থ্রু আ ক্যাপাসিটর। তো এই যে আমাদের কি বলে, থ্রু আ রেজিস্টার। তো একটা ক্যাপাসিটর একটা রেজিস্টরের থ্রুতে চার্জ হবে এন্ড ডিসচার্জ হবে। তো এটার জন্য কি করবা, এটার জন্য তুমি ইনভেস্টিগেশন করবা। তো এটার জন্য কি লাগবে, আমাদের স্যাম্পলিং রেট অনেক হাই লাগবে। কেন? বিকজ ক্যাপাসিটর চার্জ আপ হইতে খুবই অল্প অ্যামাউন্ট অফ সময় নেয়। ঠিক আছে, খুবই স্মল একটা টাইমের মধ্যে কি হয়ে যেতে পারে, একটা ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যেতে পারে। সো তাহলে 1 সেকেন্ডের মধ্যে বা 1 মিনিটের মধ্যে যেন 100টার মতো বা 60টার মতো রিডিং নিতে পারে, ওরকম টাইপের আমাদের ইয়ে দরকার, স্যাম্পলিং রেট দরকার। তো কি কি লাগবে? ক্যাপাসিটর, ভোল্টমিটার, রেজিস্টার, স্টপওয়াচ, পাওয়ার সাপ্লাই, সুইচ। অ্যামিটার লাগবে না কেন? বিকজ এখানে আমাদের কারেন্ট আসতেছে নাকি না যায় আসে না, ভোল্টেজটাই মেইন। ঠিক আছে, সো কাজটা কি, ফার্স্টে দেখো, যখন নাকি এই যে এ তে কানেক্ট করা, তখন ক্যাপাসিটরটা চার্জ আপ হবে এন্ড চার্জেস এন্ড ডিসচার্জেস থ্রু আ রেজিস্টার। এখানে আসলে তোমার একটা জিনিস একটু চেক করি, ওয়েট, ছোট একটা জিনিস চেক করে নিই। রেজিস্টরের থ্রুতে চার্জিং করতে বলছে নাকি শুধু ডিসচার্জিংটা রেজিস্টরের থ্রুতে করতে বলছে, এই ব্যাপারটা একটু দেখে নিতেছি। আল্লাহ, আচ্ছা না, ঠিকই আছে। তো তাহলে চার্জ করতে সময় সিটি তো হেরে গেছে ব্রেনফোর্ডের কাছে, টনি দিয়ে দিছে দুইটা। আর্সেনাল ফ্যানরা পাগল হয়ে গেছে, পাগলের মতো মেসেজ পাঠাইছে। বললো, হ্যাঁ অর্ডার দিতেছি। বলো, শুনতেছি। আচ্ছা, তো এই ডায়াগ্রাম ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে ফার্স্টে চার্জ করব আমরা কি, উইদাউট এনি রেজিস্টার, দেন ডিসচার্জটা হবে থ্রু আ রেজিস্টার। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যখন নাকি এরকম এ তে কানেক্ট করা, তো তখন পাওয়ার সাপ্লাইটা ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে,
যখন নাকি বি তে নিয়ে যাব তো তখন কি হবে, ডিসচার্জ হবে। কার থ্রুতে, রেজিস্টরের থ্রুতে। এখন বলতেছে কি স্টেপস এন্ড মেজারমেন্ট কি করব, সেট আপ দ্য সার্কিট অ্যাজ শোন ইন ফিগার 1, ক্লোজ সুইচ টু চার্জিং পজিশন এ and immediately start the timer. Record PD using voltmeter after every 10 seconds until capacitor is fully charged. Plot a graph of PD against time. An example of the graph is shown below. যে কি হয়, ভোল্টেজটা টাইমের সাথে এরকম এক্সপোনেনশিয়ালি বেড়ে দেন যখন ফুল চার্জ হয়ে গেছে তখন কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। এই যে এখানে হলো কি ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই সমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। তো এখন আফটার চার্জিং প্রসেস ইজ কমপ্লিট, যে যখন নাকি ফুললি চার্জ হয়ে গেল, মুভ দ্য সুইচ টু দ্য ডিসচার্জিং পজিশন বি। এই যে আমরা যখন নাকি টগল সুইচটা এখন বি তে নিয়ে যাব তো তখন কি হবে, রেজিস্টরের থ্রুতে ডিসচার্জ হবে। and immediately start the timer, record the PD after every 10 seconds until the capacitor is fully discharged. তো তখন পিডি ভার্সাস টাইম গ্রাফ এরকম আমাদের আসবে কি, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। তো এখন আমাদের কি জিনিসপাতি কি কি, ভি দিয়ে হলো ভোল্টেজ এট এনি টাইম টি, ভি নট হলো ইনিশিয়াল পিডি যখন নাকি ফুললি চার্জ তখন টোটাল ভোল্টেজ কত, টিটা হলো টাইম, আরটা হলো রেজিস্ট্যান্স অফ দ্য রেজিস্টর যেটা জানি, সি হলো ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর, টাউটা হলো টাইম কনস্ট্যান্ট, টি হাফটা হলো হাফ লাইফ। গ্রাফস এন্ড ক্যালকুলেশনস, তো কাজটা কি, the graphs shown in figures 2 and 3 are exponential as PD varies exponentially in both charging and discharging process। তো এক্সপোনেনশিয়ালি চেঞ্জ হওয়ার ব্যাপারটা কেমন, এক্সপোনেনশিয়াল ডিক্রিজ হইতে সময় কি হয়, 50% চেঞ্জ হইতে অলওয়েজ ইকুয়াল অ্যামাউন্ট অফ সময় নেয়। এর জন্য যে আমরা হাফ লাইফ নিয়ে যেমন পড়ছিলাম ওই জিনিসটা। তো বলতেছে the PD across the capacitor while discharging is equal to V নট e to the power minus t by RC। তো টেকিং ন্যাচারাল লগারিদম মানে লন, ইকুয়েশনের দুই সাইডে লন নিলে পরে কি আসে, লন ভি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর সি ইন্টু টি প্লাস লন ভি নট। তো এখন লন ভি ওয়াই অ্যাক্সিসে আর টি এক্স অ্যাক্সিসে প্লট করলে পরে গ্রেডিয়েন্ট আমাদেরকে এটা দিবে, আর ওয়াই কম কি বলে ওয়াই ইন্টারসেপ্ট কি হবে, লন ভি নট। সেইটা বলছে যে প্লট আ গ্রাফ অফ লন ভি অন দা ওয়াই অ্যাক্সিস এন্ড টি অন দা এক্স অ্যাক্সিস। এন্ড ইউনিটের ব্যাপারে তো অলরেডি ইউনিট 6 সলভিং এর সময় দেখা রাখছে যে ইউনিটটা কি করে ফেলতে হবে, স্ল্যাশ দিয়ে কাটাকাটি করে ফেলতে হবে। সিন্স লন ভি ইজ ইকুয়াল টু এইটা, তো y ইকুয়াল টু mx প্লাস c, ইন দা ফর্ম অফ mx প্লাস c দ্য গ্রাফ উইল বি আ স্ট্রেট লাইন। গ্রেডিয়েন্টটা আমাদেরকে কি দিবে, মাইনাস ওয়ান বাই আর সি দিবে, আর y ইন্টারসেপ্টটা কি দিবে, লন ভি নট। The graph কি বলে, this graph can be used to find capacitance C of the capacitor. First calculate the gradient, ওরকম লার্জ একটা ট্রায়াঙ্গেল নিব at least 2/3 of the best fit line, then আমাদের C is equal to কি হবে, মাইনাস ওয়ান বাই আর ইন্টু গ্রেডিয়েন্ট। যে গ্রেডিয়েন্ট ইকুয়াল টু ছিল মাইনাস ওয়ান বাই আর সি, তো সি টাকে সাবজেক্ট করলে পরে এমন আসলো। লাইট এই ইয়ে মনে হয় প্রজেক্টর মনে হয় মাত্র বন্ধ হয়েছে। তো ক্যাপাসিট্যান্স ক্যান অলসো বি ডিটারমাইন্ড ইউজিং এক্সপোনেনশিয়াল গ্রাফ, কিন্তু তখন আমাদের কি করা লাগবে, ফার্স্টে ট্যানজেন্ট নিব, টাইম টি ইজ ইকুয়াল টু 0 সময় একবার ট্যানজেন্ট নিলাম। ফ্রম দ্য গ্রাফ রিড দ্য ভ্যালু অফ টি at the point where the tangent meets the x axis। তো এরকম এই ট্যানজেন্টটা নিয়ে ট্যানজেন্টটা এরকম প্রডিউস করতেছে এরকম একটা এক্স এর ভ্যালুতে, যে এরকম একটা সময় কি করছে, এক্স অ্যাক্সিসে টাচ করছে। This is the value of time constant tau, which is given by tau equal to কি, RC, because আমাদের পিডি ভার্সাস যে ভোল্টেজ ভার্সাস টাইম গ্রাফের ওখানে গ্রেডিয়েন্টের থেকে তুমি কি পাবা, 1 বাই RC পাবা। তো বলতেছে টু ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স ইউজ দ্য ফর্মুলা tau বাই r, যে ক্যাপাসিটি tau is equal to RC, so তাহলে C is equal to tau by R where the resistance is known। আরেকটা মেথড কি, from the graph read of the value of t when PD falls to half its original value, মানে হাফ লাইফের সময়টা কত এটা আমরা কি করব, গ্রাফ থেকে প্রথমে নিব। আমরা জানি হাফ লাইফ ইজ ইকুয়াল টু টাউ লন টি, সো তখন ওখানে থেকে ক্যাপাসিট্যান্সটাকে সাবজেক্ট করে ক্যাপাসিট্যান্স বের করব, যে টি হাফ মানে হাফ লাইফের ভ্যালু যেটা গ্রাফ থেকে বের করব ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স ইনটু লন। অর আরেকটা কাজ কি করা যায়, গ্রাফের থেকে আমরা
যে from the graph read of the value of PD and the corresponding value of T. Input those values in the equation b equal to v naught e to the power minus 1 by rc. v naught আর r তো জানি, তো এখন আমরা c টাকে সাবজেক্ট করে c বের করব। বাট এই মেথডটা খুবই বাজে মেথড, বিকজ জাস্ট একটা রিডিং নিয়ে আমরা কাজ করতেছি। যখন আমরা পুরো গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করব তখন কি হবে, একসাথে অনেকগুলো রিডিং নিয়ে এভারেজ করা হয়ে যাবে। কিন্তু এখানে শুধু একটা সিঙ্গেল রিডিং নিয়ে কনক্লুশনে আসাটা আমাদের ভ্যালিডিটি কম পাবো। ঠিক আছে। সেফটি এন্ড প্রিকশনে কি বলতেছে, কিপ ওয়াটার অর এনি ফ্লুইডস ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের কাছে কাছে নেওয়া যাবে না, স্মল ভোল্টেজ ইউজ করতে হবে, মেক শিওর নো ওয়্যারস অর কানেকশনস আর ড্যামেজড এন্ড কন্টেইন অ্যাপ্রোপ্রিয়েট ফিউজেস টু অ্যাভয়েড শর্ট সার্কিট অর আ ফায়ার, ইউজিং আ রেজিস্টার ইজ, সেটা কি তাহলে গেছে, হায় আল্লাহ, দিয়ে দিল, দিয়ে দিছে, আমার টিমে আছে তো ভাই, ওরে আমি আরো ভাইস ক্যাপ্টেন দিয়ে রাখছি। আমার হালান্ড ক্যাপ্টেনে, হালান্ড ছাগলের বাচ্চা, আজকে হলুদ কার্ডও খাইছে, 1 into 2 2 দিছে। ক্যাপ্টেন আমার মেজাজটা খারাপ লাগতেছে। হালান্ড নাই খেলতি, শালা ইনজুর্ড আছিলি, ওয়ার্ল্ড কাপের পরে খেলতি, বসতি ব্রেন্টফোর্ডের কাছে হারে হোমে, লজ্জা করে না? হ্যাঁ এটাই, সবাই ওয়ার্ল্ড কাপে চান্স পায় না দেখে রেগে গেছে। অ্যাসিস্ট কে রবার্টসন, সালা টালা কেউ গোল না দেখ, বাকিদের টিমে সালা আছে, আমার টিমে নাই। ওকে, so তাহলে using a resistor with too low a resistance will not only mean that the capacitor discharges too quickly but also the wires will become very hot due to high current। যে রেজিস্ট্যান্স যদি অনেক কম দাও তো তখন কি হবে, একে হলো ক্যাপাসিটরটা খুবই তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে, তো রিডিং নেওয়ার সময়টা কম পাবো। আর আরেকটা হলো কম রেজিস্ট্যান্স থাকলে পরে কারেন্ট বেশি হবে, বেশি কারেন্টের জন্য হিটিং ইফেক্ট অফ কারেন্ট বেশি, তো এর জন্য ওয়্যার গুলা কি হয়ে যাবে, গরম হয়ে যাবে। এরপরে ক্যাপাসিটরস উইল স্টিল রিটেইন সাম চার্জ আফটার পাওয়ার ইজ রিমুভ হুইচ কুড কজ এন ইলেকট্রিক শক। যে আমরা কানেকশন ছুটাই ফেলছি বাট স্টিল ক্যাপাসিটর একটু চার্জ স্টোর করে রাখতে পারে, তো এটা ধরলে পরে তখন আমরা শক খেতে পারি। এরপর দিস শুড বি ফুললি ডিসচার্জ এন্ড রিমুভড আফটার আ ফিউ মিনিটস, তো সাথে সাথে রিমুভ না করে কিছুক্ষণ ওয়েট করব, দেন যাই কি করব, এই রিমুভ করব। এরপর only use small capacitors, লার্জ চার্জড ক্যাপাসিটরস ক্যান গিভ আ সিভিয়ার ইলেকট্রিক শক। তো ছোটখাটো ক্যাপাসিটর নিয়ে কাজ করতে বলছেন, ডু নট ওভারচার্জ দ্য ক্যাপাসিটর, নাইলে পরে তারা কি হয়ে যেতে পারে, এক্সপ্লোড হয়ে যেতে পারে। যে ক্যাপাসিটরের গায়ে লেবেলে লেখা থাকে যে এত ভোল্ট পর্যন্ত চার্জ করো বা এত ভোল্ট পর্যন্ত রেকমেন্ডেড, এর থেকে বেশি দিলে পরে তখন কি হয়ে যাবে, এগুলো ফুটে যাবে। তো বলতেছে কি, বিকজ চার্জ তার স্টোর করার ক্যাপাবিলিটি নাই, কিন্তু জোর করে কি আসতেছে, পাওয়ার সাপ্লাই থেকে ইলেকট্রন আসতেছে। সবকিছুরই তো একটা লিমিট আছে না, এটা এক্সিড করে চলে গেলে তো হবে না। ঠিক আছে। আচ্ছা, সো আমাদের মিটিং এর টাইমটা একটু কম আছে, আমরা নিউ মিটিং এ বাকি পার্ট গুলা থেকে কন্টিনিউ করতেছি। হ্যাঁ হ্যাঁ, সাউদাম্পটনও দিয়ে দিচ্ছে, চিয়াডামস 1-1। রাফিন কোথায়? বললাম ভাইয়া প্রিন্ট আউট করে দাও না, পিডিএফ তো দিয়ে দিছে গ্রুপে, প্রিন্ট করে ফেলো। ও, তুমি তাহলে রাজু ভাইকে ইমেল করে দাও, তুমি জামিকে বলে রাখো, আমি দিয়ে দেবো। চলো রাফিন, তো জিজি। ওকে, আমরা কন্টিনিউ করি, সমস্যা নেই। তো এখন এখানের মধ্যে কাজটা কি হইতেছে, যে আমাদের
নোটের মধ্যে কি বলতেছে, ইফ আ ডিজিটাল ভোল্টমিটার ইজ ইউজড ওয়েট আনটিল দ্য রিডিং ইজ সেটেলড অন আ ভ্যালু ইফ ইট ইজ সুইচিং বিটুইন টু ভ্যালুজ। তো এরকম ফ্লাকচুয়েট করতে থাকে ভোল্টমিটারের রিডিংটা, তো কিছুক্ষণ ওয়েট করব তাহলে যেন তার রিডিংটা কি থাকে, ওরকম স্টেবল হয়। অ্যানালগ ভোল্টমিটার ইউজ করলে প্যারালাক্স এরর অ্যাভয়েড করা লাগবে, আই লেভেলে রিডিং নিতে হবে। মেক শিওর দ্য ভোল্টমিটার স্টার্টস এট জিরো, তাইলে যেন জিরো এরর না হয়। The measurements made with voltmeter and stopwatch will have a high percentage uncertainty due to human reaction time। তো এর জন্য আমাদের কি লাগবে, সাইমালটেনিয়াস রিডিং নেওয়ার জন্য এরকম ডেটা লগারের টাইপের জিনিসপাতি লাগবে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, ইট ইজ অলসো ভেরি ডিফিকাল্ট টু টেক সাইমালটেনিয়াস রিডিংস অফ টু ভেরিয়েবলস উইথ two different instruments at exactly the same time, especially when PD changes significantly over a short period of time. If the PD changes significantly over a short time, for example in 0.2 seconds, the changes would be too rapid for a human to observe and take multiple readings. And it would also be too rapid for the voltmeter to respond. This can be rectified, মানে এটা কিভাবে ঠিক করা যায়, by using a high resistance resistor। তো রেজিস্ট্যান্স অনেক বেশি থাকলে আস্তে 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 ডিসচার্জ হবে, তো তখন আমরা কি করতে পারবো, বেশি করে রিডিং নেওয়ার মতো এনাফ সময় পাবো। ঠিক আছে। A high resistance would mean a relatively long time constant, and so the capacitor will discharge slowly enough to provide ample amount of time to take readings with stopwatch and voltmeter. High capacitance capacitor can also be used, কিন্তু হাই ক্যাপাসিট্যান্স ক্যাপাসিটর ইউজ করলে পরে তো আবার শক খাওয়ার রিস্ক থাকে। ঠিক আছে। So instead of voltmeter and stopwatch, voltage sensors connected to a data logger and laptop can be used, which would eliminate all the above concerns. The data logger and laptop would take simultaneous readings of both PD and time। তো তাহলে সুন্দর মতো আমরা দুইটা রিডিং নিয়ে নিতে পারতেছি and take a lot of readings over a short time, যে high sampling rate। Errors due to human reaction time will be eliminated using data logger also gives more precise and accurate results and automatically displays a graph। তো সবকিছু আমাদের অটোমেটিক। ঠিক আছে, এটাই হলো টেকনোলজিক্যাল জালবা। ওকে, এরপরে কোর প্র্যাকটিক্যাল নাম্বার 12, ক্যালিব্রেটিং আ থার্মিস্টর ইন আ পটেনশিয়াল ডিভাইডার সার্কিট। এখন এখানে ক্যালিব্রেশনের কাজটা কি, থার্মিস্টর, ফিক্সড রেজিস্টার, ওহম মিটার, পাওয়ার সাপ্লাই, থার্মোমিটার, বিকার, আইস, বানসন বার্নার, স্টারার, ট্রাইপড। তো কাজটা কি হইতেছে খেয়াল করো, একদম ওর পারফেক্ট ইউজ করছে ওর আইপ্যাডে, আইপ্যাডের মধ্যে সুন্দর মতো আইকে সুন্দর মতো বসাই দিচ্ছে নোট করে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ব্যাটারি মানে পাওয়ার সাপ্লাই, ফিক্সড রেজিস্টার, ওহম মিটার দিয়ে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কতটা মাপবো। থার্মিস্টরটাকে ডিরেক্টলি বানসার বার্নার দিয়ে হিট না করে কি করছে, ট্রাইপডের উপরে বিকার রাখছে, বিকারের ভিতরে পানি রাখছে, পানির ভিতরে ওটা রাখছে, তাহলে যেন ওয়াটার বাথের মতো ইউজ করা যায়। ঠিক আছে। এরপরে থার্মোমিটার দেওয়া আছে টেম্পারেচার মাপার জন্য, স্টারার দিয়ে নাড়া দিব তাহলে যেন হিটটা ইভেনলি কি হয়, ডিস্ট্রিবিউশন হয়। বলতেছে কি, steps and measurements, set up apparatus as shown in the figure above, vary temperature of thermistor using ice at first, যে ফার্স্ট একদম কম টেম্পারেচার যে 0 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি নিয়ে আসবো, দেন হিট করে 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 যত উপরে যাওয়া যায়। তো ভ্যারি দ্য টেম্পারেচার অফ থার্মিস্টর, প্রথমে আইস দিয়ে কমাবো দেন হিট দিয়ে বাড়াবো। Allow time for the temperature to reach equilibrium, stir the water and ensure the thermometer bulb is flow completely submerged in the water and level with the thermistor। যে থার্মিস্টরের টেম্পারেচার কত ওইটা যেন অ্যাকচুয়ালি মাপতে পারে, আর নাহলে থার্মোমিটারটা থার্মিস্টরের চেয়ে অনেক দূরে থাকলে কি হবে, থার্মিস্টরের টেম্পারেচার একরকম কিন্তু থার্মোমিটারে অন্যরকম রিডিং দেখাইতে পারে। Record temperature from thermometer and corresponding resistance of thermistor RT from the ohm meter। Obtain at least কত 6 sets of readings, ওই যে too few readings যেন আমাদেরটা না বলতে পারে। ঠিক আছে। এরপরে কি, graph and calculations, plot a graph of resistance RT against temperature। তো রেজিস্ট্যান্স ভার্সাস টেম্পারেচার, যে রেজিস্ট্যান্স অফ দা থার্মিস্টর বুঝাইতে আরটি বুঝাইছে আর টেম্পারেচার তো টেম্পারেচার। তো বলতেছে দিস ইজ কল্ড আ ক্যালিব্রেশন গ্রাফ, যে আমরা প্রথমে ক্যালিব্রেশন করতেছি কি, যে
কত টেম্পারেচারের সময় রেজিস্ট্যান্স কত, যে আমরা প্রথমবার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাইপে মাইপে এই থার্মিস্টরটাকে কি করতেছি, ক্যালিব্রেশন করতেছি। ক্যালিব্রেশন করে ফেললে পরে কি হবে, আমাদের কাছে এখন মনে করো কোনো কি নাই, থার্মোমিটার নাই, কোনো থার্মোমিটার নাই, শুধু আমাদের কাছে কি আছে, ওই থার্মিস্টরটা আছে। তো আমরা থার্মিস্টরের ভোল্টেজ আর কারেন্ট মাইপে বা থার্মিস্টরের রেজিস্ট্যান্স দেখেই বলে দিতে পারবো টেম্পারেচার কত আছে। বিকজ কত রেজিস্ট্যান্স হইলে কত টেম্পারেচারের রিডিং হয় ওইটা আমরা এই গ্রাফ থেকে বের করে ফেলতে পারবো না। সো এটা হলো কি, এর জন্য বলে ক্যালিব্রেশন কার্ভ। তো এখানে আমাদের কাজটা কি, use the graph to find the resistance at a given temperature and use that to set up a potential divider circuit similar to the one below। তো এরকম থার্মিস্টর, ফিক্সড একটা রেজিস্টার, আউটপুট একটা ভোল্টেজ। তো এখন in the circuit above PD is divided between thermistor and resistor according to their ratio of resistances, যে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে ভোল্টেজ কম। তো এরকম। তো আউটপুট ভোল্টেজটা তো এক নাম্বার রেজিস্টর মানে ফিক্সড রেজিস্টরের থ্রুতে। তো R1 আর R2 রেশিও R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, যে টোটাল রেজিস্ট্যান্স আর R1 এর রেজিস্ট্যান্স, এই দুইটার রেশিওটা কি হবে, আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজের রেশিও সমান হবে। ঠিক আছে, এটা আমাদের পটেনশিয়াল ডিভাইডার সার্কিটের ফর্মুলাই ছিল, যে ভি আউটপুট ইজ ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 মানে টোটাল রেজিস্ট্যান্স ইনটু ইনপুট। তো এই যে এই ফর্মুলাটা আমাদের কি ইউনিট 2 তে এই ফর্মুলাটা ছিল। ঠিক আছে, তো বলতেছে কি, যে input voltage V in, then output voltage V out, যে PD across the resistor and motor, since resistor and motor are in parallel তো দুজনেরই কি হবে, সমান সমান হবে। R1 হলো required resistance of the fixed resistor, আর R2 টা হলো থার্মিস্টরের যেই desired temperature আমরা পাবো, যে এখানে রেজিস্ট্যান্স অফ দা থার্মিস্টর RT আর desired temperature, যা আমরা স্পেসিফিক একটা টেম্পারেচারে দেখবো যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত। এখানে কাজটা কি, অবজেক্টিভটা কি, the objective of this experiment is to construct a potential divider circuit which would switch on or off a component at a required temperature, যা আমরা জানো এই টেম্পারেচারে চাইতেছি, যে মনে করো আমরা একটা এসি চাই, সে যেন রুম টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে গেলে যেন এসিটা আপনা আপনি চালু হয়ে যায়। আবার চাই রুম টেম্পারেচার 28 এর নিচে নেমে গেলে মানে রুম এনাফ ঠান্ডা আছে তো তাহলে যেন কি না হয়, এসি যেন অফ হয়ে যায়। ঠিক আছে, তো ওইরকম ব্যাপারটা করার জন্য আমাদের কি করা লাগবে, এরকম ক্যালিব্রেশন করা লাগবে প্রথমে। তো এমন ভাবে এরপর আমরা একটা ফিক্সড রেজিস্টারের সাথে মিলাবো, তাহলে যেন কি হয়, এরকম ফিক্সড রেজিস্টারের সাথে রেশিওটা এমন মিলায় রাখবো তাহলে যেন এক্স্যাক্টলি যত রিকোয়ার্ড টেম্পারেচার ওই টেম্পারেচারে যেই যেন কি করতে পারে, আমাদের হিটার বা কুলার তাদেরকে অন বা অফ করতে পারে। ঠিক আছে, অটোমেটিক সার্কিট আমরা যেরকম পড়ছিলাম একদম ওইরকম টাইপের কাজ। যে এক্সাম্পল হিসেবে কি বলতেছে, সাপোজ the motor M only works when there is a PDV 5 volt across it and we want the motor to switch on when the temperature is 45 degree Celsius। তো 45 হইলে পরেই আমরা চাই কি, যেন চালু হয়। তো আমাদের ক্যালিব্রেশনের থেকে আমাদের এমন ভাবে বের করা লাগবে যে 45 ডিগ্রি সেলসিয়াসে ক্যালিব্রেশন কার্ভ থেকে যদি দেখি 45 ডিগ্রি সেলসিয়াসের রেজিস্ট্যান্স কত, 22 কিলো ওহম। দিস ইজ R2 ইন আওয়ার পটেনশিয়াল ডিভাইডার সার্কিট, যে আমাদের R2 থার্মিস্টরের 45 ডিগ্রি সেলসিয়াসের যে রেজিস্ট্যান্স ওইটাই R2 টা। তো এটা কত, 22 কিলো ওহম। দ্য রিকোয়ার্ড ভি আউটপুট ইজ কত, 5 ভোল্ট, যে আমাদের মোটরটাকে চালানোর জন্য 5 ভোল্ট ভোল্টেজ লাগবে। তো ভি আউটপুট জানি 5, ইনপুট জানি 16, R1 আমরা বের করব, R2 জানি কত, 22 কিলো ওহম। তো তাহলে R1 টাকে সাবজেক্ট করে আমরা কি করলাম, ইকুয়েশন থেকে R1 বের করছি। তো আমরা এমন একটা ফিক্সড রেজিস্টর নিব, 10 কিলো ওহমের একটা ফিক্সড রেজিস্টর নিব এবং এটাকে থার্মিস্টরের সাথে সিরিজে লাগাই দিব, তাহলে যেন কি করতে পারে, সে সুন্দর মতো এরকম অটোমেটিক সার্কিট হিসেবে কাজ করতে পারে। যে in the circuit we can either use a fixed resistor of resistance 10 kilo ohm or a variable resistor and set it to 10 kilo ohm। যে either fixed resistor 10 kilo ohm ডিরেক্টলি পাই গেলে তো হইছে, কিন্তু যদি আমাদের ভেরিয়েবল রেজিস্টর থাকে সুন্দর মতো আমরা ওটা ভ্যারি করে কত পর্যন্ত নিয়ে যাব, 10 কিলো ওহম পর্যন্ত নিয়ে যাব।
the PD across the motor will be 5 when the temperature is 45, তো তখনই কি হবে, মোটরটা সুইচ অন হবে আর মোটরটা কাজ করবে। তো নোটে কি বলতেছে, কে আসছে, প্রভা নাকি রাফিন? রাফিন আসছে। আচ্ছা, তো নোটে কি বলতেছে, the calibration can also be done using the circuit in figure B, when we would need to measure V output using a voltmeter instead of RT using ohm meter at different temperature. This calibration should then allow us to replace the fixed resistor with a variable resistor, and that we can set so that the output voltage exceeds 5 volt only when the particular temperature is reached. তো বলতেছে কি, এই যে একটু আগে আমরা একদম শুরুতে এই যে হিটিং করে টোরে এইসব ক্যালিব্রেশন করছি, যে এই হিটিং এর এইসব দরকারই ছিল না, আমরা ডিরেক্টলি এই সার্কিট দিয়ে শুরু করে দিতে পারতাম। এই সার্কিটটা আছে, জাস্ট এই R1 এর জায়গায় ফিক্সড রেজিস্টর না ইউজ করে কি করব, ভেরিয়েবল রেজিস্টর ইউজ করব। দেন আমরা দেখবো যে কত রেজিস্ট্যান্স দিলে পরে আমাদের রিকোয়ার্ড কম্পোনেন্টটা চালু হয়, বা কত টেম্পারেচারে যে আমাদের রিকোয়ার্ড কম্পোনেন্টটা চালু হয়, অমনি করে আমরা কাজ করে ফেলতে পারতাম। Use a suitable resistance because of the fixed resistor resistance is too high, V output won't vary enough with temperature. So তাহলে আমাদের ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্সটা অনেক বেশি হইলে কি হবে, হালকা পাতলা টেম্পারেচার ভেরিয়েশনের জন্য তার সেনসিটিভিটিটা কম থাকবে আর কি, যে অনেক বড় টেম্পারেচারে চেঞ্জ না হলে সে কি করবে না, রেসপন্ড করবে না। V output may vary across a bigger range than the voltmeter can handle, যে এত বড় রেঞ্জে চেঞ্জ হলে পরে আমাদের ওটা কাজ হবে না। তো আমাদের কি করা দরকার, ওরকম সেনসিটিভিটি যেন হাই থাকে, তো ওরকম একটা রেজিস্ট্যান্স চুজ করা দরকার। তো বলতেছে ইনস্টেড অফ ওহম মিটার ইউ ক্যান ইউজ আ ভোল্ট মিটার ইন প্যারালেল টু মেজার দ্য পিডি এন্ড অ্যামিটার ইন সিরিজ, যে ডিরেক্টলি ওহম মিটার থেকে রেজিস্ট্যান্স বের না করে ভোল্ট মিটার দিয়ে ভোল্টেজ বের করব, অ্যামিটার দিয়ে কারেন্ট বের করব, ভোল্টেজ বাই কারেন্ট করলে পরে কি আসবে, রেজিস্ট্যান্স আসবে। তো এরকম। However, simultaneous reading of two variables may result in error. একটু আগে আমরা যেটা দেখছিলাম, একই সাথে ভোল্টেজ কারেন্ট রিডিং নেওয়া সমস্যা। তো এর জন্য কি করা যায়, আমরা ওহম মিটার ইউজ করলে পরে এর চেয়ে বেটার। ইউজ আ স্মল কারেন্ট, তো তাহলে যেন এরকম হিটিং ইফেক্টের ব্যাপারটা না হয়। এন্ড একটা রিডিং নেওয়ার পরে দেন সুইচ অফ করে ঠান্ডা হওয়ার সময় দেব, দেন আবার রিডিং নেব। ঠিক আছে, সুইচ অফ বিটুইন রিডিং সো দ্যাট দেয়ার ইজ নো হিটিং ইফেক্ট which would alter the resistance of the fixed resistor. Heat the water slowly as it allows the semiconductor মানে থার্মিস্টরটা অ্যাডজাস্ট যেন করতে পারে, যে ওয়াটারের টেম্পারেচার আর থার্মিস্টরের টেম্পারেচার যেন সেম সেম হয়। Ensure that the thermometer bulb is completely submerged and closed যেন থাকে, তাহলে যেন অ্যাকচুয়াল টেম্পারেচারটা মাপতে পারে। টেম্পারেচারটা আই লেভেলে নিতে হবে, প্যারালাক্স এরর যেন না হয়। সাইমালটেনিয়াস রিডিং নিতে হবে টেম্পারেচার এন্ড রেজিস্ট্যান্সের, যেটার জন্য সিস্টেমেটিক এরর হইতে পারে। সিস্টেমেটিক এরর কোনটা, যেটা একটা ফিক্সড একটা চেঞ্জ জানে, যে মনে করো একটা গ্রাফ অরিজিন দিয়ে পাস করার কথা, কিন্তু আমরা দেখতেছি অলওয়েজ তার রিডিংটা একটা সার্টেন ভ্যালু বেশি আসতেছে, যে অলওয়েজ 0.2 ভ্যালু বেশি আসতেছে, বা অলওয়েজ 0.2 কম আসতেছে। এমন টাইপের একটা দেখলে পরে বুঝতে পারবো কি, যে সব জায়গাতে সেম ভুল তো হবে না, ওখানের মধ্যে কি হয়েছে, ইনস্ট্রুমেন্টে কোনো একটা এরকম ভুল আছে, তো এটাকে কি বলে, সিস্টেমেটিক এরর। আর র্যান্ডম এরর কোনটা, প্যারালাক্স এরর, যে একবার দুইবার র্যান্ডমলি হইতে পারে। Check the meter for zero error so that there is no systematic error in the resistance measurements. Safety and precaution এ কি বলতেছে, ওই আবার ওভারলোড যেন না হয়ে যায় কম্পোনেন্ট দিয়ে, গরম পানি নিয়ে কাজ করতেছে, ওগুলা যেন বডিতে না লাগে। এই যে বয়লিং ওয়াটার এন্ড বানসান বার্নার ইনক্লুডস দ্য রিস্ক অফ স্ক্যালডস এন্ড বার্নস, সো ডু নট হ্যান্ডেল দ্য বিকার ওয়েন হট এন্ড কিপ নেকেড ফ্লেম অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লেমেবল সাবস্টেন্সেস, যে ডিরেক্টলি ওরকম ইলেকট্রনিক কম্পোনেন্ট আগুনে পড়লে পরে তখন তারা কি হয়ে যেতে পারে, আগুন ধরে যেতে পারে। ঠিক আছে, সাপোর্ট দা থার্মিস্টর টু প্রিভেন্ট ফ্রম টিপিং দা বাকেট ওভার, যে ওরকম থার্মিস্টরটাকে ওরকম সাপোর্ট করে রাখা লাগবে, তাহলে যেন সে বাকেটটারে বা বিকারটারে উল্টায় ফালায় না দেয়। কিপ ইলেকট্রিক্যাল কানেকশনস অ্যাওয়ে ফ্রম দা ওয়াটার এন্ড ক্লিন আপ এনি স্পিলেজেস ইমিডিয়েটলি, যে কোনো পানি এরকম বাইরে পড়লে পরে তাড়াতাড়ি মপ করে ফেলতে হবে, মুছে ফেলতে হবে, তাইলে যেন ওটার জন্য কোনো পিছলা টিছলা না খায়। ঠিক আছে, ঠিক আছে, আমি কি বাসা যাবে গিয়া? ঠিক আছে, বেরো, সমস্যা নেই। আর যাও, যাও, যাও। এখানে আর চারটা আছে, এই চারটা বুঝাই দিই, পরে রেকর্ডিং দেখে নিই। একসাথে? হ্যাঁ। একসাথে দিও না, এতগুলো একসাথে দেওয়া। আর তাহলে কবে পড়বা? ওই যে ওরে মুনিয়াস দিদি।
তাহলে এই পুরাটা দেখতে হবে ভিডিও আমার। তা ভাইয়া এই কোডটাকে আমরা একটু প্রিন্ট আউট করে মানডেতে নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে, দিব। আর কত? হ্যাঁ হ্যাঁ, বলো তারপর যাবো। তো ওদেরকে জিজ্ঞেস করে যারা আছে, দেখি কি বলে। ওকে, ঠিক আছে, মানডে। টাটা। ওকে। কবে কাটছে? I got this. Help कर रखी है। और शांति नगर वाला दो यार। কোথায়? शांति नगर वाला रखी। ছিল না? एक बार सुने बेटा तो। कोई तो लगी यार। কি ইফাদের সাথে? ইফাদ রহমতুল্লাহ আসলো? আচ্ছা, ঠিক আছে। स्कूल के स्कूल के वाला बेटा। सिर्फ आज के दिन। है ना? अब है कि जितने को है যাবেন নাকি? আপনাদের নিয়ে যাও, मैं वेस्टी ক্লাস করেন, ক্লাস করেন। কোর প্র্যাকটিক্যাল স্টুডেন্ট। देखे ना अरे पता है स्कूल को राउंड पड़ा हूं मैं यार जूम করতে না আমি কাটে ফেলছি না আরো নখ বড় হয়ে ঢুকে যায় আঙ্গুলের ভিতরে, আমার নখ কাটে না। কি পড়ছে পজিটিভ এটা তো ইয়া পাওয়া যায় প্লাগ এখন এরকম করে হইছে এরকম এরকম বাইক হয় ওটা ঠিক করে দেয় পাকেটা ফলাইছে বাড়ে এটা কত হচ্ছে জানো এটা ফিটটা সিক্সটা জানো বাড়ে হয়ে গেছে বাড়ে হয়ে গেলে আমি কেটে ফলাই দেখতে খুশি আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, তুমি আজকে কিনে আনছো না এটা দামি। তুমি যেটা বলছো যেতে আমি গরিব এ খাইছে বাই চয়েস যাইতেছে না, ঠিক আছে। হ্যাঁ, টাকা দিবা কবে ওখানে ওটা তো ওই যে ডিসেম্বরে আচ্ছা ফার্স্ট উইক। আইফোন নিবা নাকি না, হিন্দু স্যারকে বলা লাগবে, ইন্টারনেট কানেকশন আনস্টেবল। ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আমি আজকে একটা পাইছি এনজেল স্যারের কাছে থেকে বলবো স্যার বাথরুম খোলা করে ফ্লাশ করে না নতুন বাথরুম দেন আজকে এই যে মাইন ছাত্রটা আজকে ক্লাসরুমে পদে পদে শেষ করলাম করে বাইরে মইনুল ইসলাম মাহির। আচ্ছা, সো এখন আমরা লাস্ট ক্লাসে কোর প্র্যাকটিক্যাল 9, 10, 11, 12 শেষ করছিলাম। আজকে আমরা বাকি 4টা শেষ করব, ঠিক আছে। তো কি বলতেছে এখানে মধ্যে খেয়াল করো, কোর প্র্যাকটিক্যাল নাম্বার 13 কথা শুনতে পাইতেছো প্রভা? ওকে, সো কি বলতেছে দেখো, ডিটারমাইন দ্য স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ আ ফেজ চেঞ্জ। ফেজ চেঞ্জ অ্যাজ ইন স্টেট চেঞ্জ হবে। এখানে মধ্যে আমরা আইস দিয়ে এক্সপেরিমেন্টটা সবচেয়ে ইজিলি করতে পারবো, বিকজ আমাদের এই টেম্পারেচারটা অ্যাটেইন করা মোর ইজি এন্ড কি বলবো, যে আমাদের বয়লিং টেম্পারেচার ওখানে সময় অনেক রকমের হ্যাজার্ড অ্যারাইজ করতে পারে। তো এখানের মধ্যে কি কি ইকুইপমেন্ট ইউজ করতেছে দেখো, ক্রাশড আইস এট 0°C, বিকার্স, জুল মিটার, ইমার্শন হিটার মানে যেটা একদম হিটার, যেটা একদম পুরাটা সাবমার্জ করে দেয়, যেটাকে হিট করবো ওটার ভিতরে ইমার্স করে দেয় বেসিক্যালি। পাওয়ার সাপ্লাই, যে ইলেকট্রিসিটি সাপ্লাই দিব, ফানেল, স্ট্র্যান্ডস, ইলেকট্রনিক ব্যালেন্স, থার্মোমিটার। তো এখন এখানে কাজটা কি, জুল মিটার দিয়ে আমরা ডিরেক্টলি এনার্জি ক্যালকুলেট করব, যে পাওয়ার সাপ্লাই কতটুকু হিট এনার্জি সাপ্লাই করতেছে, কাকে সাপ্লাই করতেছে, ইমার্শন হিটারকে সাপ্লাই করতেছে। এখন একটা ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, দুইটা আমরা ফানেল নিছি, ইকুয়াল অ্যামাউন্ট অফ আইস নিছি, দুইটা বিকার নিছি। এখন দুইটার দরকারটা কি, আমরা তো হিট দিতেছি একটারে, এই যে ইমার্শন হিটারে শুধু এটার সাথে কানেক্টেড রাখছি, আরেকটাতে শুধু ওই যে ওরকম একটা মিম আছে না, যে যখন নাকি বড় ভাইয়ের সাথে ফিফা খেলতে যায়, তো বড় ভাই ওরকম কন্ট্রোলারের কানেকশনটা না দিয়ে খালি কন্ট্রোলারটা হাতে দেওয়া বসায় রাখে, ঠিক আছে, কোনো কানেকশন নাই, খালি টিপতেছে এরকম। তেমন অবস্থা, যে এখানে কি করে নাই, এখানে কিন্তু তোমার ইয়ে ইলেকট্রিসিটির সাথে কানেকশন নাই, শুধু ওই ইমার্শন হিটারটারে এখানের মধ্যে চুবাই দিয়ে রাখছে।
তো এখন এইটার আমাদের দরকারটা কি? এটার দরকারটা হলো, এটা হলো একটা কন্ট্রোল ভেরিয়েবল, বা এই জিনিসটা আমাদের একটা কি ফেয়ার একটা কম্পারিজন করার কাজে আসবে। কি কম্পারিজন করব দেখো আদিপ, আমরা যে ইমার্শন হিটার দিয়ে হিট দিতেছি, ইয়েস, দ্য হিটারস হিট উইল মেক সাম অফ দ্য আইস টু মেল্ট, কিন্তু সারাউন্ডিং এর থেকে আইসের টেম্পারেচার কম না, তো সারাউন্ডিং এর থেকে আইসের কাছে কি আসবে, হিট আসবে। তো সারাউন্ডিং এর হিটের জন্য কিছু আইস গলে যাবে। তো যদি আমাদের এইটা না থাকতো, এই যে বিকার বি যেটা আছে, এটা যদি না থাকতো, আমাদের একটা মিসক্যালকুলেশন হইতো। কি মিসক্যালকুলেশন হইতো? যত আইস মেল্ট করে পানি হইছে, আমরা মনে করতাম পুরাটাই মনে হয় ইমার্শন হিটারের হিটের জন্য হইছে, বাট আসলে তো ব্যাপারটা এমন না। কিছু আইস তো মেল্ট হইছে বিকজ অফ দ্য এনার্জি ইট ইজ গেইনিং ফ্রম দ্য সারাউন্ডিং। তো সারাউন্ডিং এর থেকে অ্যাকচুয়ালি কত এনার্জি পাইতেছে, বা সারাউন্ডিং এর থেকে মেল্ট হইতেছে কত ম্যাস অফ ওয়াটার বা কত ম্যাস অফ আইস, ওইটা বের করার জন্য আমরা এই কন্ট্রোল বিকারটা ইউজ করতেছি। ঠিক আছে? তো এই ব্যাপারটা, তো কি হইতেছে দেখো, set up the apparatus as shown in figure 1, set two beakers on electronic balance and set both balances to zero। যে এরকম টেয়ার বাটন চাপ দিয়ে দোনোটাকে একদম জিরো পর্যন্ত ব্যালেন্স করে দিব। যে ম্যাস ব্যালেন্স কি বলে, ওই বিকারের যেই ইয়ে আছে, ম্যাস আছে, ওইটাকে আমরা ক্যান্সেল করে দিছি, মাইনাস করে দিছি। তো বলতেছে অ্যাড ইকুয়াল ম্যাস অফ ক্রাশড আইস অফ টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস ইন ইচ ফানেল। দোনোটা ফানেলে ইকুয়াল অ্যামাউন্ট অফ আইস দিছি। এইটা কি ক্লাসের পরে যাব, বসো। ইফাস কোথায়? হ্যাঁ, মকের পরে তো ক্লাস। বসো বসো বসো। আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম যে অ্যাড ইকুয়াল ম্যাস অফ ক্রাশড আইস অফ টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস ইন ইচ ফানেল, the funnel with a heater not connected to a power supply serves as control। যেটা একটু আগে বললাম যে সারাউন্ডিং এর হিট থেকে যেই মেল্টিংটা হচ্ছে ওইটা বের করার জন্য ওইটা ইউজ করতেছি। দেন সুইচ দ্য হিটার অন, যে আমরা পাওয়ার সাপ্লাইটা অন করলাম। ইউজ থার্মোমিটারস টু এনশিওর দ্য টেম্পারেচার ইন ইচ ফানেল রিমেইনস এট 0 ডিগ্রি সেলসিয়াস। যে আমাদের টেম্পারেচারটা তো 0 ডিগ্রি সেলসিয়াসেই থাকা লাগবে, যে স্টেট চেঞ্জের সময় টেম্পারেচারটা যে কনস্ট্যান্ট আছে ওইটা আমরা এনশিওর করতেছি থার্মোমিটার দিয়ে চেক করে। ওয়েট টিল অল দ্য আইস হ্যাজ মেল্টেড ইন বিকার এ, বিকার এ তে যত আইস দিছিলাম পুরোটা যেন মেল্ট হয়ে পানি হয়ে যায়। সুইচ দ্য হিটার অফ এন্ড টেক রিডিংস ফ্রম বোথ ইলেকট্রনিক ব্যালেন্স। এখন দেখা যাইতেছে ইলেকট্রনিক ব্যালেন্স এ তে, যে বিকার এর জন্য ম্যাস আসতেছে বেশি, বিকার বি এর জন্য ম্যাস আসতেছে কম। কেন? এই ডিফারেন্সটা কিসের জন্য? ফ্রম দ্য হিট অফ দ্য হিটার। ঠিক আছে? বিকার বি এরটা হলো ন্যাচারালি যে মেল্টিংটা হইতো, আর বিকার এরটা হলো ন্যাচারাল প্লাস ইমার্শন হিটারের হিটটা। তো এখন এই দুটা ডিফারেন্স থেকে আমরা পাবো যে ইমার্শন হিটারের হিটের জন্য অ্যাকচুয়ালি কত ম্যাস অফ আইস মেল্ট হইছে। Take reading of joule meter. This is the energy supplied to the ice denoted by delta E. তো এখন আমাদের কোন সিম্বল কি মিন করতেছে? এম এ হলো ম্যাস অফ আইস মেল্টেড ইন বিকার এ, এম বি হলো ম্যাস অফ আইস মেল্টেড ইন বিকার বি, ডেল্টা ই হলো এনার্জি সাপ্লাইড মানে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা ইমার্শন হিটারকে দিছি, ডেল্টা এম হলো ম্যাস অফ আইস মেল্টেড ডিউ টু এনার্জি সাপ্লাইড। এটা কি হবে? এ মাইনাস বি, যে এম এ মাইনাস এম বি হবে, বিকজ এম বিটা হলো ন্যাচারালি যেই মেল্টিংটা এমনিই হইতো। ঠিক আছে? তো এখন এল হলো স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন অফ আইস। সো তাহলে specific latent heat of fusion equal to energy supplied divided by difference in mass between beaker A and beaker B। তো বলতেছে কি, নোট the control setup is important। কেন? to determine the mass of ice melted only due to energy supply। ঠিক আছে? যে আমাদের শুধু এনার্জি সাপ্লাই করা মানে হিট এনার্জি দিয়ে যেটা করতেছি বা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে যেটা মেল্ট করতেছে ওইটা বের করার জন্য কন্ট্রোল সেটআপটা দরকার। কেন? and not due to energy transfer from the surroundings to the ice। তো সারাউন্ডিং এর জন্য কত ছিল ওইটাকে আমরা যেন মাইনাস করতে পারি, এর জন্য আমাদের এটা করা দরকার। the mass of ice melted due to energy from the surrounding is given by mb। এটা অলরেডি আমরা ডায়াগ্রাম দেখতে সময় ডিসকাস করে রাখছিলাম। this is subtracted from ma which is represent কি বলে which represents mass of ice melted due to both energy supplied by the heater and energy transferred from the surroundings।
Therefore, mass of ice melted only due to energy supplied by the heater delta M is the difference between MA and MB. Delta M is the value used in calculations. If this control setup is not used, তো তখন আমাদের একটা ভুল ভ্যালু আসবে, যে মনে হবে যে হিটের জন্য অনেক বেশি মেল্টিং হয়ে গেছে, বাট আসলে তো এত বেশি মেল্টিং শুধু হিটারের জন্য হয় না। It is assumed that all the energy supplied by the heater is used to melt the ice with negligible amount of energy transferred to the surrounding. যে আমরা ধরে নিতেছি সারাউন্ডিং এর কাছে কোনো এনার্জি লস হচ্ছে না। চেক দ্য ইলেকট্রনিক ব্যালেন্স ফর জিরো এরর টু অ্যাভয়েড সিস্টেমেটিক এরর, যে আমরা ওরকম রিসেট করে নিব। অলওয়েজ রিড থার্মোমিটার এট আই লেভেল, তাহলে যেন প্যারালাক্স এরর না হয় যে জিরোতে আছে নাকি, ওই ব্যাপারটা এনশিওর করার জন্য। এনশিওর দ্যাট হিটার্স ডু নট টাচ দ্য ফানেল অ্যাজ ইট মাইট মেল্ট দ্য ফানেলস, তো ফানেল গুলাকে গলায় ফেলতে পারে। ডু নট হ্যান্ডেল ice using bare hands as heat might be transferred from the hands leading to inaccurate result, যে খালি হাতে ধরলে পরে ওইটার থেকে কিছু হিটের জন্য মেল্ট হয়ে যাবে, ঠিক আছে। ইউজ আ বিকার অর স্পুন ইনস্টেড, তো এরকম স্প্যাচুলা দিয়ে বা ওরকম ইয়ে দিয়ে স্পুন দিয়ে ওরকম আমরা কি নিব, আইস নিব। এখন বলতেছে কি, তোমরা তো কালকে কেমিস্ট্রি ক্লাসে দেখছিলাম। কেমিস্ট্রি ক্লাসে দেখছিলাম তোমাকে তো আমি খুঁজে পাই, তোমার কত আচ্ছা। তো এখন সেফটি এন্ড প্রিকশনে কি বলতেছে, দ্য হিটার্স উইল গেট হট এনাফ টু বার্ন স্কিন, সো ওয়্যার গ্লাভস এন্ড ডু নট হ্যান্ডেল দেম ওয়েন হট। The immersion heaters must never have their tops underwater as steam may be produced inside the heater which makes it explode. তো তাহলে ইমার্শন হিটারের এই যে আপার পার্টটুকু বাইরে রাখতে হবে, বিকজ সে যদি এরকম পুরাটা ভিতরে দিয়ে দাও তো তখন কি হবে, যে এটা মেল্ট হয়ে পানি হইলো, পানি হওয়ার পর ওটা ইমার্শন হিটার ভিতরে ঢুকলে পরে ওটা এক্সপ্লোড করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে there is another practical related to this, practical 13, core practical 13 কি বলতেছে, determine specific heat capacity of solids liquids and gases, এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি নোটস এর মধ্যে কভার করছিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা ওখানে থেকে পারা উচিত। র্যান্ডম এররটা প্যারালাক্স এররের এক্সাম্পল মেইনলি, যে আমাদের এক্সপেরিমেন্ট করতে সময় হঠাৎ এক দুইটা এরকম ভুল হইতে পারে, যে রিডিং নিতে সময় আমরা মনে করি এরকম মিটার রুলের লেন্থ থেকে রিডিং নিতেছি, আমরা এই এন্ড থেকে স্মলার এন্ড থেকে 10 15 20 এরকম রিডিং না নিয়ে ভুলে অপোজিট এন্ড থেকে মনে করো রিডিং নিলাম 80 95 এরকম, যে হঠাৎ করে একটা রিডিং অন্য অনেক বেশি চলে গেছে। সো এমন টাইপের এররটা কি র্যান্ডম একটা এরর, এক্স্যাক্টলি। হিউম্যান ডিরাইভড এররটা হলো এটা। আর সিস্টেমেটিক এরর হলো তুমি যে ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করবা ওইটার নিজের মধ্যে একটা কি আছে, ফ্ল আছে, যে একটা জিরো এরর আছে, তো ওই জিনিসটা হলো তোমার সিস্টেমেটিক। কোনো কিছুই আমাদের দোষ না। আচ্ছা, সো এই জিনিসটা হ্যাঁ, এইগুলা অ্যাকচুয়ালি আমাদের নোটস এর মধ্যে কভার করা হয়েছে, তো ওখানের মধ্যে থেকে অ্যাকচুয়ালি পারা উচিত যে আমাদের কোর প্র্যাকটিক্যাল গুলা কি কি, ওই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ সলিড, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ লিকুইড, এই দুটো আমরা নোটস এর মধ্যে একদম ডিরেক্টলি পড়াই দিছিলাম। কোর প্র্যাকটিক্যাল নাম্বার 14, কোর প্র্যাকটিক্যাল নাম্বার 14 এর মধ্যে কি বলতেছে, ইনভেস্টিগেটিং দ্য রিলেশনশিপ বিটুইন প্রেসার এন্ড ভলিউম অফ আ গ্যাস এট ফিক্সড টেম্পারেচার, যে বয়েলস ল এর এক্সপেরিমেন্ট। কি বলতেছে, এক্সপেরিমেন্ট রিকোয়ার্ড, ইকুইপমেন্ট রিকোয়ার্ড, বয়েলস ল অ্যাপারেটাস, কম্প্রেসড এয়ার আছে, এয়ার কলাম, মেজারিং স্কেল সেন্টিমিটার কিউবে, প্রেসার গজ যেখান থেকে প্রেসারের ভ্যালু দেখবো, ট্যাপ, এয়ার ফ্লো, এয়ার পাম্প, অয়েল। ওকে, করতেছে এটা কি, এটাই এটাই আদিম, ইয়েস। আচ্ছা, সো এখন এখানে আমাদের কি বলতেছে, ইফাস কোথায় চলে গেছে, কেউ মকের জন্য রাখতেছে ভাবছে। আচ্ছা, সো এখন এখানে মধ্যে কি বলতেছে, স্টেপস এন্ড মেজারমেন্ট, সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in figure A. The connection of the oil reservoir to the air column must be such that there is no leakage and the air is completely sealed off by the oil. এই যে আমাদের এয়ার কলাম, যে এখানের মধ্যে আমাদের
এয়ার পাম্পটা দিয়ে যে পাম্প করব, দেন অয়েলের সাথে যেই কানেকশনটা, এখানের মধ্যে কি হবে, অয়েলের পাশ দিয়ে যেন কোনো এয়ার সাইড দিয়ে না আসতে পারে, পুরোপুরি সিল করে দিয়েছে। দেন বলতেছে হ্যান্ড পাম্প ইজ অ্যাটাচড টু দ্য অয়েল রিজার্ভার। আফটার অ্যাসেম্বলিং অল দ্য ইকুইপমেন্ট, ওপেন দ্য এয়ার ট্যাপ এন্ড স্টার্ট পাম্পিং এয়ার থ্রু দ্য এয়ার পাম্প। তো এখন কিপ পাম্পিং air until the oil is reached in the upper part of the column. As the air flows in the oil reservoir, তো তখন কি হইতেছে, প্রেসার ইন দা সিস্টেম বাড়তেছে। তো এটা প্রেসার গজের মধ্যে আমরা রিডিং দেখতে পারবো, which can be observed in the pressure gauge। তো বলতেছে কি, আদিল আদিল, আচ্ছা আচ্ছা, সো বলতেছে কি, ক্লোজ দ্য এয়ার ট্যাপ ওয়ান্স দ্য অয়েল ইজ দ্য অয়েল নো লঙ্গার রাইজেস এন্ড দ্য প্রেসার গজের রিডিংটা যখন নাকি কনস্ট্যান্ট হয়ে গেছে, মানে কি ম্যাক্সিমাম রিডিং যখন রিচ করছে। ওয়েট ফর 2 or 3 minutes টু কুল ডাউন দ্য কম্প্রেসড এয়ার এন্ড নোট দ্যাট দ্য নোট দ্য প্রেসার রিডিং ফ্রম দ্য গজ। যে যখন নাকি টেম্পারেচারটা ওরকম আমরা কি রাখলাম, কনস্ট্যান্ট রাখলাম বা কনস্ট্যান্ট হইতে দিছি, তো ওই সময় আমরা ওই ভলিউমটা আর প্রেসারের রিডিংটা নিলাম, যে করেসপন্ডিং প্রেসার আর ভলিউমের রিডিংটা কত। দেন বলতেছে স্লাইটলি ওপেন এন্ড দেন কুইকলি ক্লোজ দ্য এয়ার ট্যাপ টু লেট সাম অফ দ্য এয়ার এসকেপ। দেন এখন কি হবে, একটু প্রেসারটা কমে যাবে। দেন ওরকম আমরা ডিফারেন্ট আরেকটা কি নিব, প্রেসার আর ভলিউমের রিডিং নিব। দেন আবার আরেকটু এয়ার বের হইতে দিব, দেন আবার আরেকটা প্রেসার আর ভলিউমের রিডিং নিব। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্রেসার এন্ড ভলিউম রিডিং নিয়ে তাদের একটা গ্রাফ আঁকানো লাগবে, ঠিক আছে। এরপরে প্রেসার ভার্সাস ভলিউম গ্রাফ যদি আমরা আঁকি, তো তখন কি আসে, এরকম ইনভার্সলি প্রপোর্শনাল একটা কার্ভ আসতেছে, ঠিক আছে। কিন্তু এটা দেখে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো না যে এটা ইনভার্সলি প্রপোর্শনাল আসলেই নাকি না। এটা কিভাবে করে প্রুফ করব, ওয়াই অ্যাক্সিস এ প্রেসার ঠিকই আছে, কিন্তু এক্স অ্যাক্সিস এ 1/ভলিউম আঁকাবো। তো 1/ভলিউম যদি প্লট করি, তো তখন কি আসতেছে, স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন। এন্ড যদি এটা হয়, তো তখন বোঝা যাবে কি যে প্রেসার এন্ড 1/ভলিউম হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। তো এখন বলতেছে কি নোটের কথা, যে এখানে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য এয়ার কলাম যেহেতু ফিক্সড, তো তাহলে লেন্থ অফ দ্য এয়ার কলাম বা হাইট অফ দ্য এয়ার কলাম যত বেশি, মানে ভলিউম তত বেশি। হাইট অফ দ্য এয়ার কলাম যত কম হবে, মানে ভলিউম তত কম। তো এই জিনিসটা বুঝাইছে যে ক্রস সেকশনাল এরিয়াটা যেহেতু কনস্ট্যান্ট, লেন্থ আর ভলিউম হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। তো লেন্থটাকে আমরা ভলিউমের একটা ইন্ডিকেটর হিসেবে ইউজ করতেছি, ঠিক আছে। সেফটি প্রিকশনের কথা কি বলতেছে, দ্য অ্যাপারেটাস কুড ফল ওভার। তো তাহলে ক্ল্যাম্প করে রাখা লাগবে বেঞ্চের সাথে এরকম টাইট করে, তাহলে যেন পড়ে না যায়। দ্য প্রেসার পাম্প উইথ সাফিসিয়েন্ট ফোর্স কুড বি আনস্টেবল, ঠিক আছে। তো এরকম অনেক বেশি প্রেসার এক্সার্ট করলে পরে ওইটা আনস্টেবল হয়ে যেতে পারে। সো তাহলে কি করা লাগবে, ওইটা নিয়ে কশন নিতে হবে, স্পেশালি at high pressure to ensure that the action was vertically down and above the base of the pump. The tubing or joints could burst under the increased pressure. সো তাহলে এখানে বলতেছে কি, যে আদিব, নাবিল যে ওরা থেকে হাসতেছে। আচ্ছা, তো এখন কি বলতেছে, নো অ্যাকশন ক্যান টেকেন to completely avoid the apparatus bursting at high pressure, but the apparatus should be closely observed। যে বারবার ওরকম অবজারভেশনে রাখতে হবে, তাহলে যেন কি না হয়, ফেটে না যায়। আচ্ছা আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, ইকুইপমেন্ট রিকোয়ার্ড কিসের জন্য, চার্লস ল এর জন্য। কাজটা কি, এরকম ক্ল্যাম্প স্ট্যান্ড, ক্যাপিলারি টিউব, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, বিকার, রুলার, থার্মোমিটার, ইলেকট্রনিক হিটার। কাজটা কি করতেছে দেখো, এই যে ড্রপ অফ সালফিউরিক অ্যাসিড, ওইটা হলো একটা কি এমন, এটা সাইড দিয়ে কেটে গেছে মনে হয়। আচ্ছা, তো এখন ড্রপ অফ সালফিউরিক অ্যাসিড এটা অ্যাকচুয়ালি কেমন ভাবে কাজ করতেছে, তোমরা ফোনে কখনো পানি ঢুকছে, ফোনে ওরকম পানি ঢুকলে পরে কতগুলো ওরকম সিলিকা, সালফিউরিক অ্যাসিড কিন্তু একটা কি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। যে ওরকম সিলিকা জেল যেমন কাজ করে, সালফিউরিক অ্যাসিডও কিন্তু ওরকম কি ডিহাইড্রেটিং একটা এজেন্টের মতো। তো এখন ওইটা ইউজ করে কি করতেছে, এরকম সিল করে রাখতেছে, যে ওখানে প্রেসারটা যেন কি হয়, ওরকম কনস্ট্যান্ট থাকে। কি হয়, এটা একদম ওরকম ভলিউমটাকে সিল করে রাখতেছে। ভলিউমটাকে সিল কি, যে অ্যাকচুয়ালি
নিচের এয়ার কলামটাকে আটকায় রাখছে। তো এখন তুমি যদি টেম্পারেচার বাড়াও দেন কি হবে? টেম্পারেচার বাড়াইলে পরে প্রেসার বাড়ার কথা, কিন্তু প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য কি করে নিবে? কন্টেইনারের ভলিউমটারে বড় করে ফেলবে। ঠিক আছে? যে টেম্পারেচার দিলা ফিক্সড ভলিউম থাকলে প্রেসার বেড়ে যাইতো, বিকজ পলিউশন বেশি হইতো। বাট হোয়াট উইল হ্যাপেন, টেম্পারেচার বাড়াইছো, পলিউশন বেড়ে বেড়ে কি হবে? ভলিউম অফ দা কন্টেইনার বড় করে দিবে। ভলিউম অফ কন্টেইনার তো না, এটা হলো একটা ফ্লেক্সিবল একটা এন্ড, একটা ফ্লেক্সিবল এন্ড, যেটাকে ধাক্কা দিলে পরে এটা কি হইতে পারে? এরকম লম্বা হইতে পারে। সো তাহলে এয়ার কলামটা এরকম করেসপন্ডিংলি কি হইতেছে? ভলিউমে বড় হবে। তো বলতেছে এটা কি, স্টেপস এন্ড মেজারমেন্টে টেক আ ক্যাপিলারি টিউব, পুট ওয়ান এন্ড ক্লোজ টু আ বানসেন ফ্লেম এন্ড প্রেস ইট জেন্টলি against the page. নাবিলের এখন কোনোটাতেই আর ইয়ে হইতেছে না। নাবিলের আসলে আজকে অনলাইনে করার দরকার ছিল। আচ্ছা, আচ্ছা, সো কি বলতেছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে তোমাদের এক্সপেরিমেন্ট এখানে বুঝাই দিই, এখানে এক্সপ্লেনেশন করা লাগবে না। ঠিক আছে? তো তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমাদের হিট দিলে পরে টেম্পারেচার বাড়বে। তো টেম্পারেচার বাড়লে পরে দেখবো যে কনস্ট্যান্ট প্রেসার রাখার জন্য কন্টেইনারের ভলিউমটা কি করতেছে? ইনক্রিজ করতেছে। সো তখন আমরা করেসপন্ডিং টেম্পারেচার এন্ড ভলিউমের রিডিং নিব। এন্ড ভলিউমটা কি, এখানে যেহেতু ক্রস সেকশনাল এরিয়াটা ফিক্স, তো তাহলে হাইট অফ এয়ার কলাম যত বাড়বে মানে ভলিউম তত বেশি, হাইট অফ এয়ার কলাম যত কমবে ভলিউম তত কম। এটা কিন্তু আমাদের ও লেভেলস এর একটা এক্সপেরিমেন্টের মধ্যে ছিল। ঠিক আছে? নাম ছিল না চার্লস ল, কিন্তু এরকম টাইপের একটা সেটআপ ছিল। ঠিক আছে? সো তখন এই যে লেন্থ অফ এয়ার কলাম ভার্সেস অ্যাবসোলুট টেম্পারেচার মানে কেলভিন টেম্পারেচার, সো এটার জন্য কি পাবো? এরকম স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন পাবো। তো তখন বুঝতে পারতেছি কি ভলিউম এন্ড টেম্পারেচার মানে টেম্পারেচার ইন কেলভিন হলো ডিরেক্টলি প্রপোর্শনাল, যেটা আমাদের চার্লস ল থেকে বোঝা যায়। ঠিক আছে? ওকে। সবার খালি একটা কোয়েশ্চেন, স্যার কবে যাচ্ছে? পুলিশ 19 তারিখ রাতে। জানি হ্যাঁ ভাই, আজকে আমার পঁচিশ না, আজকে আমি সিট চুজ করবো। ভিডিও সিট একটা মাস্টার বলা হবে দরকারে প্রাইভেট মাসও বলবো। ওকে, সো এখন রেডিও অ্যাক্টিভিটির এক্সপেরিমেন্ট কি বলতেছে, যে লেড গামা রেডিয়েশনকে কেমন পার্সেন্টেজ ব্লক করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে ওই জিনিসটা। তো কাজটা কি, রেডিওঅ্যাক্টিভ গামা সোর্স লাগবে, মিটার রুল, ভার্নিয়ার ক্যালিপার, টংস এন্ড টুইজার, যেটা দিয়ে ওরকম আমরা ডিরেক্টলি রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল হাতে হ্যান্ডেল করব না, ওরকম ইনডিরেক্টলি হ্যান্ডেল করব। দেন গাইগার মুলার টিউব এন্ড কাউন্টার, ডেটা লগিং কম্পিউটার, ক্ল্যাম্প স্ট্যান্ডস, লেড শিটস অফ সেম থিকনেস। তো এখন এই যে আমাদের সেটআপটা, এটা ও লেভেলস এর একদম কাজটা কেমন জিনিস, রেডিওঅ্যাক্টিভ সোর্স যেটা আমরা ওরকম টংস এন্ড টুইজার দিয়ে ওরকম হ্যান্ডেল করব এন্ড এরকম প্লেস করলাম একটা ফিক্সড ডিসটেন্স অ্যাপার্ট ফ্রম দা জিএম টিউব। নাও we already know it is a gamma source। ঠিক আছে? তো এখন কাজটা কি করব, প্রথমে কোনো সোর্স ছাড়া ফার্স্টে একদম পুরো এক্সপেরিমেন্ট শুরু করার আগে কোনো সোর্স নাই কিছু নাই, কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নিতে হবে। ওটা হলো প্রথম কাজ। ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের রিডিংটা নেওয়ার পর দেন কি করব, সোর্সটা দিব, দেন দেখবো যে শুধু সোর্সের জন্য জিএম টিউবের রিডিং কত আসে। শুধু সোর্স তো না, সোর্স প্লাস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন মিলে। এরপরে কি করব, মাঝে একটা লেড শিট দিলাম, এই যে মাঝে যে হোল্ডার ফর অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল, তো এখানের মধ্যে একটা লেড শিট দিলাম, একটা লেয়ার। একটা লেয়ার দেওয়াতে দেখবো যে কতটুকু ডিক্রিজ করলো। দুইটা লেয়ার দিব, সেম থিকনেসের দুইটা লেয়ার দিছি, এখন আবার রিডিং নিব। তিনটা লেয়ার দিব, ওইটার জন্য রিডিং নিব। তো ওরকম করে করে আমাদের একটা কি আসবে, নাম্বার অফ লেয়ার, যে একটা লেয়ারের থিকনেস কত জানি, আইডেন্টিক্যাল যেহেতু প্রত্যেকটা শীট, তো এটার জন্য কি করতে পারবো, তাদের জন্য আমরা বের করতে পারবো যে কয়টা নাম্বার অফ লেড শিট দিলে পরে কতটুকু রিডিং এর মধ্যে চেঞ্জ আসতেছে। লেড শিট রেডিও অ্যাক্টিভ হবে না, ওরকমই দেখে নিব। ঠিক আছে? আগে 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 ওটা জিএম টিউবের সামনে নিয়ে ধরে রাখবা, দেখবা যখন থেকে রিডিং আসে নাকি। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, স্টেপস এন্ড মেজারমেন্টে যেগুলো বলছে ওরকমই বলার কথা। ক্ল্যাম্প দা জিএম টিউব ইন প্লেস এন্ড কানেক্টেড টু দা কাউন্টার,
বিফোর দ্য গামা সোর্স ইজ ব্রট ইনটু দ্য রুম মেজার দ্য ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, 5 মিনিট ধরে বা 10 মিনিট ধরে এরকম এভারেজ করবা, রিপিট দ্য প্রসিডিওর, এরপরে এভারেজ একটা ব্যাকগ্রাউন্ড কাউন্ট বের করবা। ইউজ tongs, place the radioactive source in front of the GM tube ensuring that the tube and the source are along a straight line, and কতটুকু ডিসটেন্স দূরে আছে এটা মিটার রুল থেকে দেখবো। রেকর্ড count of source over 5 minutes and record the count rate with source, ঠিক আছে। from these values subtract the background count rate to calculate the corrected count rate, যে শুধু সোর্সের জন্য কত আসতেছে। then using vernier caliper to measure the thickness of the lead sheet, যে কত thickness এর lead sheet আমরা ওরকম মাঝে absorbing material হিসেবে দিতেছি। then place the lead sheet as the absorbing material in between the GM tube and the source। এরপর কাজটা কি, measure the count over 5 minutes and record count rate, and then ওইটা থেকে আবার ব্যাকগ্রাউন্ডটা সাবট্রাক্ট করব। দেন এরকম এই স্টেপটা মাল্টিপল টাইম রিপিট করব, অ্যাডিং এক্সট্রা লেড অন ইচ টাইম। তো প্রত্যেকবার ওরকম নতুন নতুন লেডের লেয়ার দিয়ে কি দেখতেছি আমরা, কতটুকু কাউন্ট রেট কমতেছে। তো এখন সি হলো কারেক্টেড কাউন্ট রেট, সি নটটা হলো উইদাউট লেড শিটে যে ইনিশিয়াল যেই অ্যাক্টিভিটিটা, স্টার্টিং অ্যাক্টিভিটি, যে ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি। দেন এক্স হলো থিকনেস অফ লেড শিট, আর মিউ হলো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখন আমাদের টেকিং কি বলে গ্রাফস এন্ড ক্যালকুলেশন কি করব, দ্য রেট অফ gamma radiation absorption by lead is exponential, so follows the equation c equal to c naught e to the power minus mu x। তো এখন টেকিং ন্যাচারাল লগারিদম, তো দুই পাশে লন নিছি, লন নিলে পরে কি আসে, লন সি ইকুয়াল টু লন সি নট মাইনাস মিউ এক্স। তো এখন লন সি হলো ওয়াই অ্যাক্সিসে, এক্স হলো এক্স অ্যাক্সিসে, যে থিকনেস অফ লেড লেয়ার। দেন একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন আসবে, যেটার গ্রেডিয়েন্ট থেকে আমরা ওই কনস্ট্যান্টটা পাবো, আর ওয়াই ইন্টারসেপ্ট আমাদেরকে লন সি নট দিবে, ঠিক আছে। তো এখানে আমাদের সেফটি এন্ড প্রিকশন, যে আমাদের রেডিও অ্যাক্টিভিটির যেসব সেফটির ব্যাপার স্যাপার, ওই সব জিনিসগুলা কি জিনিস, যে when not using a source keep it in a lead lined container, do not point the source directly towards the person, ঠিক আছে। পরে কি, যে never touch the source directly as port fire ধ্বংস হয়ে গেছে। always use, হ্যাঁ কিন্তু ওগুলো আরো, যে হিউমিডিটি অনেক কম ওখানে, বুঝছো, ওখানে জাস্ট শুকনা গরম। আচ্ছা, তো কি বলতেছে, অলওয়েজ ইউজ লং হ্যান্ডেল tongs and an extended arm to maximize the distance from you and the source, because the greater the distance we are from the source, the less is the intensity of radiation we are exposed to। then minimize the exposure time, কারণ আয়নাইজিং ইফেক্টটা কি কিউমুলেটিভ, যে যত লম্বা সময় এরকম বসে থাকবা আস্তে 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 জমা হয়ে হয়ে ফাইনাল ইফেক্টটা অনেক বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন নোটে কি বলতেছে, যে মেক শিওর দ্যাট দ্য সোর্স ইজ স্টোরড ওয়েল অ্যাওয়ে ফ্রম দ্য কাউন্টার ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, ঠিক আছে। কন্ডাক্ট অল রানস অফ দ্য এক্সপেরিমেন্ট ইন দ্য সেম লোকেশন, তাহলে যেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো চেঞ্জ না আসে, ঠিক আছে। The accuracy of such an experiment is improved by using a reliable source of radiation with a long half life। কেন লং হাফ লাইফ কেন লাগবে, শর্ট হাফ লাইফ হলে কি হবে, এটা হবে যে তোমার এক্সপেরিমেন্ট করতে করতেই অ্যাক্টিভিটি কমে গেছে, তো তোমার মনে হবে কি, যে আরে মনে হয় লেট শিট দেওয়া তো মনে হয় এত কমছে, বাট আসলে কি তার নিজেরই অ্যাক্টিভিটি কি হয়ে গেছে, অনেক বেশি কমে গেছে। তো এগুলার জন্য আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার কি, এরকম এক্সপেরিমেন্টে কয়েক সময় জিজ্ঞাসা করে না যে রিপিট রিডিং নেওয়া জাস্টিফাইড নাকি না, এই সময় রিপিট রিডিং নেওয়াটা জাস্টিফিকেশনটা কম আছে, কেন, বিকজ অলরেডি সে ডিকে হয়ে হয়ে তার অ্যাক্টিভিটিটা কমে যায়। তো নেক্সট টাইম যখন আবার রিপিট করতে যাব, তো ওই সময় কি হবে, অরিজিনাল অ্যাক্টিভিটি থেকে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিটাই কমে গেছে। তো রিপিট করতে সময় আমাদের মনে হবে যে আগে মনে হয় ভুল করছিলাম, এখন মনে হয় ঠিক আছে, পরে আবার রিপিট করতে যাব দেখবো যে আবারও কি আসতেছে, কম আসতেছে, মনে হবে যে আগের গুলা ভুল হয়েছে, এখন একটা ঠিক আছে, এমন টাইপের অবস্থা। ইনিশিয়াল কি নিবা, প্রতিবারই তো ইনিশিয়াল রিডিংটা আগের ইনিশিয়াল রিডিং এর চেয়ে কম আসবে, প্রতিবারই তো তোমার গ্রাফটা এরকম, যে গ্রাফ যেটা আঁকতেছো সেম স্লোপ, জাস্ট একটা সিস্টেমেটিক এররের মতো, যে ইনিশিয়াল ওয়াই ইন্টারসেপ্টটা কমতে থাকবে। আচ্ছা, সো এখন হাফ লাইফ মেজার করার কাজ, ঠিক আছে।
ওকে, রিলায়েবিলিটি এনশিওর করার জন্য আসলে এখানে প্রথমবারই অনেক বেশি কেয়ারফুল থেকে আমাদের রিডিং গুলা নিতে হবে, বুঝছো প্রভা? আচ্ছা, আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে, মেজারিং হাফ লাইফ অফ আ রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল ইন দিস ইনভেস্টিগেশন, ইনস্টেড অফ মেজারিং কাউন্ট রেট ফর ডিফারেন্ট থিকনেসেস অফ লেড, আমরা কি করব, কাউন্ট রেট অফ আ রেডিওঅ্যাক্টিভ সোর্স ওভার আ পিরিয়ড অফ টাইম, যে মনে করো 5 মিনিট পর পর বা 10 মিনিট পর পর ওরকম আমরা কি করতেছি, রিডিং নিতেছি। এন্ড এটার জন্য আমাদের একটা শর্ট হাফ লাইফ ওয়ালা কম একটা স্যাম্পল লাগবে, বিকজ অনেক লম্বা হাফ লাইফ, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বসে আছে, অ্যাক্টিভিটির মধ্যে কোনো চেঞ্জই আসে না, তো আমাদের সারা জীবনে এক্সপেরিমেন্ট শেষ হবে না, ঠিক আছে? তো এটার জন্য এরকম রিজনেবলি ছোট একটা হাফ লাইফ ওয়ালা স্যাম্পল লাগবে, তাহলে যেন ওভার টাইম তার অ্যাক্টিভিটিটা কমতে দেখি। তো প্রথমে টাইম যখন 0 ছিল, ইনিশিয়াল অ্যাক্টিভিটি, 2 মিনিট পরে একটা অ্যাক্টিভিটির রিডিং নিলাম, 3 মিনিট পরে আর একটু কম রিডিং নিলাম, 4 মিনিট পরে আর একটু কম রিডিং নিলাম, তো এরকম করে আমরা একটা কি করব, 1 ঘন্টার মধ্যে বা 30 মিনিটের মধ্যে একটা সুন্দর গ্রাফ আঁকায় ফেলতে পারবো। দেন ওই গ্রাফের থেকে দেখবো যে 50% অফ অ্যাক্টিভিটি নামতে যত সময় লাগতেছে, কয়েকবার এভারেজ করবো, 100 থেকে 50-তে নামতে সময় একবার হাফ লাইফ নিলাম, দেন 50 থেকে 25-এ নামতে, 25 থেকে 12.5-এ নামতে, তো এরকম কয়টা নিয়ে এভারেজ করবো। অর আমাদের এরকম এক্সপোনেনশিয়াল কার্ভের চেয়ে আমরা কি করে নিব, লিনিয়ার গ্রাফে কনভার্ট করে ফেলবো, কিভাবে, বাই ইউজিং লন। ঠিক আছে, লন ইউজ করে আমাদের লিনিয়ার গ্রাফে চলে আসবে, দেন গ্রেডিয়েন্টের থেকে আমরা যেমন ওয়েতে হাফ লাইফ বের করতে পারি, তো ওই ওয়েটা ইউজ করব, ঠিক আছে? দেন এখানের মধ্যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, যে গ্রেডিয়েন্টটা যে আমরা ক্যালকুলেট করব, কি করতে হবে, একটা লার্জ ট্রায়াঙ্গেল ইউজ করে আমাদের চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস নিতে হবে, অ্যাট লিস্ট কতটুকু, অ্যাট লিস্ট 2/3 অফ দ্য বেস্ট ফিট লাইন দ্যাট ইউ উইল ড্র অন দ্য গ্রাফ। তো হুম, ওটা দেখা দিতে হবে পুরো ট্রায়াঙ্গেলটা, যে ওখানে ডট 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 দিয়ে কি ছিল। তো এখন এটা তো ইউনিট 6, এটা তো ইউনিট 6 করবো। আচ্ছা, সো এখন আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট, রেজোনেন্স, ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশনের কি বলতেছে, ডিটারমাইন কি, হ্যাঁ, তো এখন ডিটারমাইন দ্য ভ্যালু অফ অ্যান আননোন মাস ইউজিং রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিজ অফ দ্য অসিলেশন অফ নোন মাসেস। ঠিক আছে, নোন মাস ওয়ালা পার্টিকেলের অসিলেশন দেখে আননোন মাসের ভ্যালু আমরা বের করব, কেমন ভাবে, স্প্রিং, হ্যাঙ্গিং ম্যাসেজ, ক্ল্যাম্প এন্ড স্ট্যান্ড, স্টপ ওয়াচ, মার্কার করতেছে, এটা কি, এরকম আমাদের স্ট্যান্ড একটা মার্কার ইউজ করতেছে, এটা হলো ফিউডিশিয়াল মার্কার, যেটাকে একটা রেফারেন্স হিসেবে ইউজ করব। জাবের ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে, আল্লাহ। এই যে মার্কারটা বলতে, মার্কার ইউজ করতেছে হুদাই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে স্প্রিং, হ্যাঙ্গিং ম্যাচ, স্টপ ওয়াচ এরকম অসিলেট করবে, টাইম পিরিয়ড মাপবো, তো অমন ভাবে কাজ। তো কি হইতেছে খেয়াল করো, স্টেপস এন্ড মেজারমেন্ট, সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in figure A, attach a known mass to the spring using a mass hanger, yes এমনিতেই তো ম্যাচ ঝুলাই দিব। তো এখন বলতেছে and displace the spring below equilibrium position, যে এরকম হাত দিয়ে টেনে কি করব, এক ইকুইলিব্রিয়াম পজিশন থেকে নিচে নিয়ে আসবো। Of all people, রাফিনে হাসতেছে ভাই। আচ্ছা, তো কি বলতেছে, মেজার টাইম ফর 15 অসিলেশন, যে 15 ক্যাপিটাল টি লিখলে ভালো হইতো, এটা যে 15টা কমপ্লিট অসিলেশনের জন্য আমরা টাইমিং নিতেছি ইউজিং স্টপওয়াচ এন্ড দেন ডিভাইড বাই 15, তাহলে যেন একটা টাইম পিরিয়ড পাই। রিপিট দিস প্রসেস at least 3 times for known mass and calculate the mean time period. Repeat the above steps for a range of different known masses by adding extra mass at the end of the spring each time. Obtain at least 6 sets of reading, ওই যে ক্রিটিসাইজ এর জন্য যে আমাদের at least 6টা সেট অফ রিডিং নিতে হয়, ওই ব্যাপারটা। তো কি হইছে, এম হলো কতটুকু ম্যাস আমরা অ্যাড করতেছি এট দ্য এন্ড অফ দ্য স্প্রিং, টি টা হলো এভারেজ টাইম পিরিয়ড, টি স্কয়ার হলো
এভারেজ টাইম পিরিয়ডের স্কোয়ার, আর কে এটা হলো স্প্রিং কনস্ট্যান্ট অফ দ্য স্প্রিং। তো গ্রাফ এন্ড ক্যালকুলেশন কি লাগবে? ক্যালকুলেট টি স্কোয়ার ফর অল দ্য ভ্যালুজ অফ নোন ম্যাস, যে টাইম পিরিয়ড গুলো বের করছে না, তো প্রত্যেকটা টাইম পিরিয়ডের স্কোয়ার বের করব। Plot a graph of time period square on the y-axis and mass on the x-axis, because omega equal to this, frequency equal to this, যে 1/t, তো তাহলে পরে t স্কয়ারটাকে যদি আমরা সাবজেক্ট করি তো কি আসে? t স্কয়ার ইজ ইকুয়াল টু mass ইনটু 4 পাই স্কয়ার ওভার k। এখন the graph would be a straight line through the origin, and gradient থেকে আমরা কি পাবো? 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই k। তো এখন 4 পাই স্কয়ার ডিভাইডেড বাই k, এই জিনিসটা তো একটা সার্টেন স্প্রিং সিস্টেমের জন্য কনস্ট্যান্ট থাকবে, যে স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্টটা ফিক্স না, তো তাহলে এই গ্রেডিয়েন্টটা অলওয়েজ কি হবে? ফিক্স। এন্ড এইটা আমরা এখন ক্যালিব্রেশনের পারপাসে ইউজ করব, যে আমরা এখন কি করলাম, নোন ম্যাস গুলা দিয়ে প্রথমে 20 গ্রাম, 40 গ্রাম, 80 গ্রাম এরকম করে করে মনে করো কয়েকটা রেঞ্জ অফ ম্যাসের জন্য কি নিছি? টাইম পিরিয়ড নিছি, আর একটা ক্যালিব্রেশন গ্রাফ বানাইছি। এই যে এখন ক্যালিব্রেশন গ্রাফ বানানো হয়ে গেছে, এখন কি করব? আননোন একটা ম্যাস নিলাম, আননোন ম্যাস নিয়ে দেন ওইটার অসিলেশনের টাইম পিরিয়ড মাপলাম, ওই টাইম পিরিয়ডের স্কোয়ার বের করব, ওই টাইম পিরিয়ড স্কোয়ারের করেসপন্ডিং ম্যাস কত আসে গ্রাফ থেকে পেয়ে যাব। বুঝা গেছে? তো তাহলে এইভাবে করে আমরা কি বের করতে পারবো? যে কোনো আননোন ম্যাসের ভ্যালুটা বের করতে পারবো। তো কি বলতেছে? নোট, দিস এক্সপেরিমেন্ট ক্যান অলসো বি ইউজড টু ডিটারমাইন দ্য স্প্রিং কনস্ট্যান্ট কে অফ দ্য স্প্রিং বাই ইউজিং দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। অ্যাট লিস্ট 2/3 অফ দ্য গ্রাফ নিতে হয়, ওই জিনিসটা আবার বলছে। তো এখন বলতেছে কি, যে when measuring time period for 15 oscillations, start the stopwatch after a few oscillations have passed, যেটা বলছিলাম যে আমাদের এক্সপেরিমেন্টাল টেকনিক, যে কাজটা কি, যে আমরা প্রথমের কিছু অসিলেশন পাস হইতে দিব, দেন একটা এক্সট্রিম পজিশন থেকে বা এরকম মার্কার যেখানে মধ্যে বসায় রাখছি, তো ওখানে থেকে কি করব? টাইমারটা অন করব। তো এরপরে 15টা অসিলেশন নিব, যে আমরা প্রথমে একটু সেটেল হইতে দেওয়ার সময় দিলাম আর কি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে মেজারিং টাইম টেকেন ফর 15 অসিলেশন, তো তখন ওখানের মধ্যে কি হইতেছে, যে মেজার্ড ভ্যালুটা যত বড় হইতেছে পার্সেন্টেজ আনসার্টেনটি তত কমে যাচ্ছে, এন্ড টাইম পিরিয়ড যখন ডাবল করতেছি পার্সেন্টেজ আনসার্টেনটিও কি হইতেছে? ডাবল হইতেছে, বিকজ আনসার্টেন একটা ভ্যালুকে দুইবার ইউজ করতেছি, মাল্টিপ্লাই করতেছি। তো বলতেছে আমাদের টাইম পিরিয়ডটাকে অনেক কি করতে হয়? বেশি লম্বা টাইম ধরে বের করা লাগে। কেন? বিকজ ইন আ গিভেন টাইম দ্য নাম্বার অফ অসিলেশন মাইট নট বি অ্যান ইন্টিজার এন্ড ইট ইজ ডিফিকাল্ট টু মেজার আ ফ্র্যাকশন অফ অসিলেশন বাই অবজার্ভিং ইট। যে তুমি নাম্বার অফ অসিলেশন না বের করে যদি তুমি ধরতা যে 5 সেকেন্ডে কয়টা অসিলেশন হয় এইটা নিবা, কিন্তু এখানের মধ্যে সমস্যা হবে। কি হবে? 5 সেকেন্ডে 5টা, 5 সেকেন্ডে ইন্টিজার নাম্বার অফ অসিলেশন নাও হইতে পারে, যে 5 সেকেন্ডে 7বার অসিলেশন হয়েছে, আরেকটার ফিউ ফ্র্যাকশন হয়েছে, কত ফ্র্যাকশন হয়েছে ওটা দেখে বলতে পারবা না। তো এর চেয়ে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন কাউন্ট করাটা একটা বেটার প্রসেস। ঠিক আছে? ওকে, এই মিটিং এর আসলে 1 মিনিট বাকি আছে, একটু নেক্সট মিটিংটা একটু জয়েন করো, আমরা ওখানে ফিনিশিংটা দিচ্ছি। যা খুশি তাই। जो कह दिया वो कह दिया। একটা বলার পর ডিক্টেট করে দিই। কিছু একটা পড়াশোনা যোগ করতে গেলে বুঝতেছি না। একটা বলার পর ডিক্টেট করে দিই। নোটস করতে বুঝতে পুরো যোগ বুঝে বের করা লাগে। ওকে, একটা নিশ্চয় আচ্ছা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, যে ইফ টু অর মোর স্প্রিংস, নাবিল কথা বলো না, কি বলতেছে? ইফ টু অর মোর স্প্রিংস আর ইউজড ইন সিরিজ, দ্য স্প্রিং কনস্ট্যান্ট ফর দ্য সিস্টেম ইজ দ্য সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল স্প্রিং কনস্ট্যান্টস। তো ভুল লিখছে, এটা আসলে উল্টাটা, যে 1/1 স্প্রিং কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? 1/k টি ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2 এরকম। ঠিক আছে? ওকে, সো তাহলে এই জিনিসটা একটু ঠিক করে নিবা, যে দুইটা স্প্রিং যদি সিরিজে থাকে, সিরিজে থাকলে পরে
টোটাল স্প্রিং কনস্ট্যান্ট কমে যায়, আর প্যারালেলে থাকলে পরে সাম হবে, ঠিক আছে, ওইটাই। আচ্ছা, তো বলতেছে মেক দ্য ফিউডিশিয়াল মার্কার এট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এট দ্য ম্যাস, বিকজ এখানের মধ্যে কি, as the mass has the lowest acceleration at this point so it is easiest to see, ঠিক আছে, বিকজ এই জায়গাটার মধ্যে কি যে তোমার ইকুইলিব্রিয়াম পজিশনে রেজাল্টেন্ট ফোর্স হলো 0, তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে ভালো মতো তাকে দেখা যাবে, আর নাইলে অন্য সময় সে অলওয়েজ কি থাকে, মোশনে থাকে। তো বলতেছে কি ইউ মে, কি বলে, ইউ ক্যান অনলি এস্টিমেট আননোন ম্যাসেস ইন দা রেঞ্জ অফ দা প্লটেড গ্রাফ, যে তুমি যত রেঞ্জ অফ ম্যাস নিয়ে এক্সপেরিমেন্ট করছো ওই রেঞ্জের মধ্যে আননোন ম্যাসটাকে থাকতে হবে, বিকজ আর না হলে এক্সট্রাপোলেট করলে পরে যে অ্যাকচুয়ালি ওইটা লিনিয়ার গ্রাফই মেনটেন হবে এমন আমাদের কোনো কি নাই, গ্যারান্টি নেই, ঠিক আছে। তো এর জন্য যত রেঞ্জ নিয়ে তুমি কাজ করছো, যে 20 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত নিছো, তো তাহলে 20 গ্রাম থেকে 2 কেজির মধ্যেই তুমি আননোন কোনো ম্যাস থাকলে পরে ওটা বের করতে পারবা। 2 কেজির বেশি হইলে পরে এমনও হইতে পারে যে গ্রাফটা লিনিয়ার নাই, ঠিক আছে, গ্রাফটা অন্য রকমের স্লোপ দেখানো শুরু করছে, সো তখন ওইটা নিয়ে কি করতে পারবো না, আমরা কমপ্লিট কনফিডেন্সে বলতে পারবো না যে ওইখানে থেকেই আসবে। বলতেছে কি যে ইউ ক্যান অনলি এস্টিমেট এটা বিকজ ওইটা এক্সট্রাপোলেশন, যে এনি ম্যাস অ্যাবাভ অর আউটসাইড দ্য রিজিয়ন কি হবে, এক্সট্রাপোলেশন ইনভলভ করবে, যেটা ইনভ্যালিড হইতে পারে রেজাল্ট। দেন বলতেছে এনশিওর দ্য স্প্রিং রিটার্নস টু ইটস অরিজিনাল লেন্থ ওয়ান্স অল দা ম্যাসেজ আর রিমুভ, যদি না হয় তো তার মানে কি আমরা অ্যাকচুয়ালি পার্মানেন্ট ডিফরমেশন করায় ফেলছে, তো তাহলে আর কি হবে না, এটা আসলে এক্সপেরিমেন্টটা ভ্যালিড থাকবে না, বিকজ কে এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। দেন রিপিটিং দ্য প্রসিডিওর ফর সেম ম্যাস এন্ড ক্যালকুলেটিং মিন রিডিউসেস র্যান্ডম এরর। ইমপ্রুভমেন্ট কি করা যায়, ইউজ অফ মোশন সেন্সর এন্ড ডেটা লগger টু ফাইন্ড আ মোর অ্যাকুরেট ভ্যালু ফর দ্য টাইম পিরিয়ড, দিস রিমুভস দ্য প্যারালাক্স এরর ফ্রম ফিউডিশিয়াল মার্কার এন্ড এলিমিনেটস হিউম্যান রিঅ্যাকশন টাইম, যেটা স্টপওয়াচ ইউজ করতে সময় হইতে পারে। সেফটির ব্যাপারে কি বলতেছে, এই ম্যাচ গুলা ওরকম স্মল ম্যাগনিটিউডে ইউজ করতে হবে, তাইলে যেন স্প্রিংটা না ছিঁড়ে যায়। সেফটি গ্লাসেস ইউজ করা লাগবে, তো তাইলে যেন স্প্রিং ছিঁড়ে গেলে যেন চোখে এসে না লাগে, ঠিক আছে, গগলস পরা লাগবে। এনশিওর এনশিওর দ্যাট দ্য স্ট্যান্ড ইজ ক্ল্যাম্প টু দ্য বেঞ্চ, তাইলে যেন ওইটা উল্টায় না পড়ে যায়। দেন ম্যাচ হ্যাঙ্গার দেওয়া লাগবে, বা ওখানে মধ্যে ম্যাচ ক্যাচার দেওয়া লাগবে, তো তাহলে যেন পায়ের উপরে এসে স্লটেড ম্যাচ গুলা না পড়ে, ঠিক আছে, এইসব টাইপের ব্যাপার। ওখানের মধ্যে তুমি এরকম রাখবা যে মোশন সেন্সর ওখানের মধ্যে কাছে আসতেছে কখন, দূরে যাইতেছে কখন, ওরকম সে একটা গ্রাফ দিয়ে দিবে, ডিরেক্টলি গ্রাফের থেকে টাইম পিরিয়ড পাবা। আচ্ছা, তো এখন মেথড 2 তাড়াতাড়ি। মেথড 2 তে কি বলতেছে, the same principle and equations can be used with a different method, কিভাবে, equipment required কি কি, স্প্রিং, হ্যাঙ্গিং ম্যাসেজ, ক্ল্যাম্প এন্ড স্ট্যান্ড, ডেটা লগিং ল্যাপটপ, মোশন সেন্সর, সিগন্যাল জেনারেটর, ভাইব্রেশন জেনারেটর। কি করতেছে, এই যে আমাদের সিগন্যাল জেনারেটরটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে কি করাবে, ভাইব্রেশন জেনারেটরের ফ্রিকোয়েন্সি ঠিক করবে, যেটার জন্য অসিলেট করবে স্প্রিং সিস্টেমটা, আর মোশন সেন্সরটাই যে দেখো যাবে ডিরেক্টলি কি করে দিবে, এরকম গ্রাফটা প্লট করে দিবে। তো মোশন সেন্সরের এই গ্রাফের থেকে আমরা ডিরেক্টলি টাইম পিরিয়ড পেয়ে যাব, তো এটার জন্য আমাদের আলাদা স্টপওয়াচ দিয়ে কি করা লাগবে না, কোনো রিডিং নিতে হবে না, যে মোশন সেন্সরটা দেখবে যে কখন তার সাথে এর ডিসটেন্সটা সবচেয়ে কম আছে, কখন ডিসটেন্সটা সবচেয়ে বেশি আছে, তো এরকম টাইমের সাথে ডিসটেন্স অফ দা অসিলেটিং সিস্টেম কেমন ভাবে ভ্যারি করতেছে ওইটা নিয়ে এসে কি করে দিবে, গ্রাফ ড্র করে দিবে। আইসিটি, এআই না এখানের মধ্যে, এআই এর অন্য জিনিস, কম্পিউটার। আচ্ছা, সো এখন আমরা এই কম্পিউটার দিয়ে কেমনে কি বের করব, দেখো আদিব, যে সেট আপ দ্য অ্যাপারেটাস as shown in figure B, hang a known mass at the end of the spring, then force the mass to oscillate at different frequency, যেটা সিগন্যাল জেনারেটর দিয়ে ভ্যারি করব। হ্যাঁ, আচ্ছা, সো এরপর বলতেছে ইউজিং দ্য ল্যাপটপ অবজার্ভ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য অসিলেশন এট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, যে কত ফ্রিকোয়েন্সিতে ওরকম অসিলেট করতেছে। নোট দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি at which the amplitude is greatest is the resonant frequency, vary the mass and repeat the above steps, and 6টা সেট অফ রিডিং নিতে হবে। তো এখন করবোটা কি, এই যে ম্যাস, রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির স্কোয়ার, টাইম পিরিয়ড আর স্প্রিং কনস্ট্যান্ট, তো এগুলা দিয়ে কি করব, গ্রাফ এন্ড ক্যালকুলেশনস। টাইম পিরিয়ড ইকুয়াল টু, যে একটা অসিলেটিং সিস্টেমের জন্য এরকম টাইম পিরিয়ডটা হলো 2 পাই ইনটু রুট ওভার m বাই k, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড, তো তাহলে এইটা ডিভাইডেড বাই
কি বল 1 ডিভাইডেড বাই টাইম পিরিয়ডের এই ভ্যালুটা। তো ফ্রিকোয়েন্সি স্কোয়ার উইল বি ইকুয়াল টু 1 বাই ম্যাস কে ওভার 4 পাই স্কোয়ার। তো ফ্রিকোয়েন্সি স্কোয়ার ওয়াই অ্যাক্সিস এ এন্ড 1 বাই এম এক্স অ্যাক্সিস এ প্লট করলে পরে গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিতেছে রাফিন? কে ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো তাহলে গ্রেডিয়েন্ট থেকে আমরা এটা পাবো, এন্ড এটা একটা কি হবে স্ট্রেট লাইন থ্রু দি অরিজিন, বিকজ প্লাস কিছু নাই মানে জিরো। তো ইউজিং দিস সেটআপ, using this setup, determine the resonant frequency f of the unknown mass using the same steps for measuring the resonant frequency of known masses. যেরকম আননোন ম্যাসটা দিয়ে দেন দেখবো যে কত ফ্রিকোয়েন্সির জন্য তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড রিচ করে। তো এরকম কত ফ্রিকোয়েন্সিতে ওইটা হয় ওই ফ্রিকোয়েন্সিটা নিলাম, দেন গ্রাফের থেকে এরকম করেসপন্ডিং কি পেয়ে যাব, ম্যাস পেয়ে যাব। যে ওই ফ্রিকোয়েন্সির স্কোয়ার করব, ওই ফ্রিকোয়েন্সির স্কোয়ারের করেসপন্ডিং ম্যাসটা কত হয় যে গ্রাফ থেকে করছে ওই গ্রাফ থেকে পাবো। কিন্তু এখানেও আবার সেম কথা, যেই রেঞ্জ অফ ম্যাস নিয়ে আমরা কাজ করছি ওই রেঞ্জ অফ ম্যাসের মধ্যে আননোন ম্যাসটাকে থাকতে হবে। আননোন ম্যাসের ভ্যালুটা ওই রেঞ্জ অফ ম্যাসের চেয়ে বাইরে হলে পরে এক্সট্রাপোলেশন করা লাগবে, যেটার জন্য ভ্যালিডিটি নিয়ে কোয়েশ্চেন উঠতে পারে। ঠিক আছে, তো এখন ওই গ্রেডিয়েন্টের কথা ওরকম বললো অ্যাটলিস্ট 2/3 অফ দ্য বেস্ট ফিট লাইন ওইসব কাজ। তো বলতেছে ইফ টু অর মোর স্প্রিংস আর ইউজড ইন সিরিজ, দেন ওই জিনিসটা উল্টা কথাটা যেটা একটু আগেও ছিল। তো এখন বলতেছে ইউ ক্যান অনলি এস্টিমেট আননোন ম্যাসেজ, যেটা ওই রেঞ্জের মধ্যে থাকবে। তো এইসব ব্যাপারগুলো আমরা আগেই দেখছি, এন্ড দ্যাটস ইট। ওকে, সো তাহলে আছে কে? শুধু প্রিয়তা। প্রিয়তা, হ্যাঁ, জি ভাইয়া। কোন প্রবলেম আছে এই কোর প্র্যাকটিক্যাল গুলোর মধ্যে আর? না ভাইয়া। ওকে, আর তোমার ওই মকের ব্যাপারে কি জামির সাথে কথা বলছিলা তুমি? হ্যাঁ, লাস্ট মক আমি অনলাইন দিছি, আজকেরটা এখনো দেইনি। আচ্ছা দিব। ঠিক আছে, ওইটা তাহলে তুমি ওরকম কথা বলে নিও, ওর কাছ থেকে পিডিএফ দিয়ে দিবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া।